আমার সাথে এমন কেন করলেন? আমি আপনাকে কবে ধর্ষণ করছিলাম? আপনাকে তো আমি বড় আপুর চোখে দেখি। ওইসব ভিডিও কেমনে কি? এডিট করা ভিডিও। কি? এইসব কি ঠিক করছেন? আমি আপনার কি ক্ষতি করছি? আমার সাথে এমন করার মানে কি? তুই করস নাই, তোর ভাই, তোর বোন করছে। কি? আপু ভাইয়া আবার কি করছে? আর ওরা যদি করে থাকে আমার সাথে এমন করার মানে কি? আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? আমাকে সবার সামনে মিথ্যা অপবাদ দিলেন। ভালো করছি। তোর ফ্যামিলিতে কাউকে শান্তিতে থাকতে দিব না। তোর ভাই আমাকে ধোকা দিয়ে তোর ভাবিকে বিয়ে করছে না, আমি তোর গার্লফ্রেন্ড থেকে দূর করে দিলাম। এই বাড়ির বউ হয়েছি। শুধু দেখ তোর ভাই কিভাবে সুখে সংসার করে, আর তোর বোনের দেখ কিভাবে বিয়ে হয়। আমিও সেটাই দেখব। আর তুই যদি আমার পথের কাঁটা হয়ে দাঁড়াস, তাহলে আমি তোর গার্লফ্রেন্ড আর তোর ছবি দিয়ে ভিডিও বানিয়ে নেটে ছেড়ে দিব। তুই ছেলে কিছু না হইলেও তোর গার্লফ্রেন্ড তো অবশ্যই হবে। আয়ান নদীর কথা শুনে ফিক করে হেসে দিল। আয়ান বলে ওঠে, আচ্ছা তাই? তা আমার গার্লফ্রেন্ডকে কখনো দেখেছেন? অবশ্যই না। দেখলে কি বলছি? আমার কাছে তোর গার্লফ্রেন্ডের ছবি আছে, দেখ। আচ্ছা আমি কি দেখতে পারি আমার গার্লফ্রেন্ডটাকে? কেন দেখাবো? নিজের ফোনে গিয়ে দেখ। আপনি আমার গার্লফ্রেন্ডকে চেনেন না? চিনলে এমন কিছু করার মাথায় আনতেন না। আমার গার্লফ্রেন্ড ক্ষতি আপনার মতো নদীকে দিয়ে হবে না। তুই কি বলতে চাস? হ্যাঁ, তুই আমার ক্ষমতা সম্পর্কে জানোস না। তাই আমার ক্ষমতা দেখাই। নদী কিছু বলবে সাথে সাথে আয়ান নদীকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিয়ে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদী আয়নের পিঠে মারতে লাগলো আর বলতে লাগলো, কুত্তা ছাড় আমাকে, কুত্তা। তোর থেকে তোর ভাই ভালো। এত বছর রিলেশন ছিল, আমাকে কোনোদিন জোর করে নাই। আর কুত্তা তুই কিনা, আমাকে ছাড়, না হলে কিন্তু ভালো হবে না। এক ভাই ভালো হবে আরেক ভাই যে খারাপ হবে না, এটার গ্যারান্টি কিভাবে দেন? ব্যথা লাগছে কিন্তু, কুত্তা আমাকে ছাড়। আমাকে বিয়ে করার স্বাদ না মিটালে তো হবে না। বউজান আপনার তো বোঝা উচিত কার বউ হয়েছেন। আয়ান নদীর শাড়ি এক টানে খুলে ফেলল। নদীর হাত চেপে ধরে কিস করতে লাগলো। ঠোঁটজোড়া অনেক নিজের দখলে নিয়ে 4 মিনিট পর ছাড়লেই নদী জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। নদী এক প্রকার কান্না করে দিল। তা বিড়াল, তোর কোনো বিয়ে হবে না। তোর মেয়ে বাচ্চা হবে, দেখে নিস। তোর মেয়ের সাথে এমন হবে। নদীর কথা শুনে আয়ান রেগে বলে, চুপ থাক পাগল ছাগল। তোর পেটে আমার সন্তান হবে। আর আমার এত বিয়ে করার শখ নাই। আমার বিয়ে হয়ে গেছে তোর সাথে। আমাকে ছেড়ে দে বলছি। আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু। ওকে জান, ছেড়ে দিলাম। আয়ান নদীকে নেশা ধরিয়ে দিয়ে উঠে চলে যেতে নিলে নদী নিজের থেকে টান দিয়ে আয়ানকে নিচে ফেলে কিস করতে লাগলো। আয়ান ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, এক কথার মানুষ কিছুক্ষণ আগে বলছস আমি যেন সরে যাই। এখন গেছি নিজে থেকে কাছে টানছিস। যা ভাগ। আয়ান উঠে বারান্দায় চলে গেল। বারান্দার দরজা লাগিয়ে দিয়ে বসে থাকলো। আয়ান বাহির থেকে তাকিয়ে ভাবতে লাগলো, এই ভাইয়া আপু সব কিছুতে ঝামেলা করে আর সেসব আমার উপর দিয়ে যায়। শেষমেশ কিনা একটা মেয়ের মনে এত কষ্ট দিয়েছে যে মেয়েটা এই বাড়ির বউ হওয়ার জন্য যা ইচ্ছে করতে পারে। প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে যাচ্ছে। আয়ান কথাগুলো ভাবতে ভাবতে অনেকক্ষণ ওইখানে থাকার পর আয়ান আস্তে আস্তে দরজা খুলে রুমের ভিতরে গিয়ে দেখে নদী হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। আয়ান আস্তে আস্তে করে গিয়ে শাড়িটা ফ্লোর থেকে তুলে সোফার উপরে রেখে দিল। পা টিপে টিপে নদীর শরীরের উপরে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে লাইট অফ করে দিয়ে নদীর পাশে এসে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে আয়ান চমকে উঠল। চোখ খুলে দেখে নদী ওর উপরে উঠে গলা চেপে বলছে, কুত্তা, তোকে আমি খুন করে ফেলবো। আমাকে ওইভাবে ফেলে চলে গেলি কেন? আয়ান নদীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে আয়ান নদীর উপরে উঠে 2 হাত খাটের সাথে চেপে ধরে বলল, ঘুমের ভিতরে এভাবে কেউ ধরে? অল্পের থেকে মেরে যায় নাই। তোর মরা উচিত, কুত্তা বিড়াল। আল্লাহ যখন ডাক দিবে তখন এমনিতেই মরবো। বেশি বুঝলে রাতের মতো করে ছেড়ে দিব। কাপুরুষ, সর সামনে থেকে। রাগ তুলো না। আমি কি একবার ধরলে না কান্না করে কুল পাবে না। তুই সর আমার উপর থেকে। ওই অবস্থায় যে চলে যায়, ওই তো কাপুরুষ না হইলে নিজেকে কিভাবে কন্ট্রোল করে। আমি চাইলে সব করতে পারি। আমার উপর থেকে নাম, না হলে লাথি মারবো এখানে। হা হা। আচ্ছা তুমি যে এত দুষ্টু
আগে তো দেখে বুঝতে পারি নাই কত সুন্দর, ভদ্র, নম্র একটা মেয়ে। আম্মুর মুখে তো তোমার কত প্রশংসা শুনছি। তুমি যখন আসতে আমি শুধু তোমাকে দেখে ভাবছি আসলে নদী আপু অনেক ভালো। তোর ভাই আর বোন আমাকে খারাপ হইতে বাধ্য করছে না? আমি ওদের দেখাবো আমি কি জিনিস। ভালো রূপ দেখে আজ আমার সাথে এমন করছে। আচ্ছা ভাইয়া না হয় তোমাকে ধোকা দিয়েছে, বাট আপু কি করছে? তোর বোন আমাদের মাঝে সম্পর্কে ফাটল ধরিয়ে দিয়েছে। তোর বোন ইচ্ছে করে তোর ভাইকে বিয়ে করেছে। তোর ভাইয়ের কানে কি কুমন্ত্রণা দিয়েছে আল্লাহ জানে। ও বাট আমার মতো স্মার্ট, গুড লুকিং একটা স্বামী পেয়েছো, তাও আবার তোমার জুনিয়র। নদী আয়নের মুখে থুতু দিয়ে বলে, ছাড়, এখন থেকে তোর জন্য হাজার মেয়ে পাগল হইলেও আমি তোকে ভালোবাসবো না। আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেলে আমি ডিভোর্স দিয়ে চলে যাব। আয়ান নদীর থুতু নদীর ব্লাউজ দিয়ে মুছতে লাগলো। আয়ানের চুলের ঘ্রাণ নদীর নাকে যেতে লাগলো। বুকে আয়ানের ঠোঁট স্পর্শ পড়তে কেঁপে কেঁপে উঠতে লাগলো। আয়ান মুছে বলে, থুতু দেওয়া বের করব। একদিন আমার থুতু খাওয়াই দিব। রেগে আছো জন্য কিছু বললাম না। আয়ান নদীকে ছেড়ে ওর উপর থেকে নিচে নেমে ওয়াশরুমে চলে গেল। নদী চলে যাওয়ার দিকে তাকিয়ে ফোঁস করতে লাগলো। আয়ান ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো। গোসল করে তোয়ালে পড়ে আয়ান বের হইলে নদী ভ্রু কুচকে তাকিয়ে থাকে। আয়ান কোনো কিছু না বলে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরতে লাগলো। আয়ান তোয়ালাটা নিয়ে খাটের উপরে ঢিল দিলে নদী রেগে বলে, কুত্তা, তোর এটা খাটের উপরে ফেললি কেন? ঠিক জায়গায় রাখ। পারবো না, তোমার সমস্যা হইলে তুমি থাকো। আয়ান শার্টের বোতাম লাগাতে লাগলো। নদী রেগে আয়নের কাছে এসেছে, কান ধরে টেনে খাটের কাছে নিয়ে এসেছে, বলে, তাড়াতাড়ি কর, এখানে তোয়ালে দেখলে তোর নাক ফাটাবো। আয়ান সাথে সাথে নদীর হাত সরিয়ে নদীর কোমর ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঠোঁট জোড়া এক করে দিল। নদী ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আয়ান আস্তে আস্তে কিস করতে করতে টেবিলের কাছে নিয়ে গেল। বইগুলো তুলে ব্যাগে এক হাত দিয়ে নিয়ে নদীকে ছেড়ে দৌড়ে দরজার সামনে গিয়ে ভেঞ্চি দিয়ে বলে, নিজে ঠিক করেন গা, আর আমার প্যান্ট ধুয়ে দিয়েন। বউ হয়েছে, এটা করতে না পারলে কেমন বউ? কুত্তা, আমি তোকে ছাড়বো না। নদী দৌড়ে দরজার থেকে বের হতে যাবে, আয়ান সাথে সাথে বলে ওঠে, ওই মাথা খারাপ নাকি? এই অবস্থায় বের হচ্ছ কেন? ভালো করছি, এই অবস্থায় আমি রাস্তায় যাব? মাথা একেবারে গেছে নাকি? হ, ভালোই ভালোই বলছি, তোয়ালেটা ঠিক করে রাখ। আমার অগোছালো একদম পছন্দ না। যদি না রাখোস তাহলে আমি নিচে যাব, তারপর রাস্তায়। ওকে যাও গা, আমার কি তাতে? তাই নাকি? সবাই তোর বউকে চোখ দিয়ে দেখবে আর মজা নেবে, তোর কিচ্ছু যায় আসে না, আমারও যায় আসে না। নদী যেতে নিবে সাথে সাথে আয়ান নদীকে কোলে তুলে নিল। নদী নামার চেষ্টা করতে লাগলো আর বলতে লাগলো, ছাড় আমাকে, তোর না কিছু আসে যায় না? ছাড় আমাকে, আমি এইভাবেই যাব। সবাই আমার পেট দেখলে ক্রাশ খেয়ে যাবে, কত প্রশংসা করবে। আয়ান রাগে নদীর দিকে তাকালে নদী ভয় পেয়ে গেল। নদী তোতলাতে তোতলাতে বলে, তুই কি আমাকে মারবি নাকি? বেশি বুঝলে মাইরও দিব। আয়ান নদীকে খাটের উপরে বসিয়ে দিয়ে তোয়ালা নিয়ে ঠিক করে রেখে দিল। ব্যাগে রেখে বলল, গোসল করে আসো তাড়াতাড়ি। করবো না। মেজাজ আর গরম করো না, তাড়াতাড়ি যাবে কি না? আয়ানের কথা শুনে নদী তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। আয়ান নদীর শাড়ি ভাঁজ করে রাখতে লাগলো। আয়ান বিছানাটা ঠিক করে লাগেজ থেকে নদীর পোশাক বের করে খাটের উপরে রেখে ব্যাগ নিয়ে দরজা চাপা দিয়ে চলে গেল। আয়ান নিচে গেলে ওর আম্মু ওর দিকে না তাকিয়ে বসে থাকলো। সবাই আয়ানের দিকে দেখেও না দেখার ভান করে থাকলো। আয়ান বলে উঠে, আম্মু আমি কলেজে যাচ্ছি। তাতে আমি কি করতে পারি? না মানে সব সময় তো বলে যাই। এই ভালো মানুষের চেহারা আমাদের সামনে আর দেখাস না। তোর এই ভালো মানুষের মুখোশের আড়ালে আড়ালে যে কতটা নোংরা চেহারা তা আমরা জেনে গেছি। তাহলে তো খুব ভালো, যাক শুনে ভালো লাগলো তোমরা আমার আসল রূপ দেখেছো। আয়ান মিষ্টি করে হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। এইদিকে নদী গোসল করে বের হইলে দেখে আয়ান রুমে নাই। বিছানা গোছানো, সোফার উপরে শাড়িটাও নাই। খাটের উপরে শাড়ি দেখে নদী বেশ অবাক হয়ে গেল। দরজার কাছে গিয়ে লাগিয়ে দিয়ে শাড়ি পরে নিল। নিচে গেলে দেখে সবাই বসে আছে। নদী বলে উঠে, আম্মু, আমি কি চা বানিয়ে দিব আপনাদের? না মা, দিতে হবে না, তুমি বসো। থাকেন, আমি নিয়ে আসি। নদী জোর করে রান্নাঘরে গেল।
সবার জন্য চা বানিয়ে নিয়ে আসলো। সবাইকে এক এক করে দিতে লাগলো। রাফি আর আতিয়ার দিকে চা এগিয়ে দিতে সাথে সাথে নদী হাত থেকে ফেলে দিল। নদী হাতে পড়ল আর রাফির উপরে পড়ল। রাফি লাফ দিয়ে উঠল। সবাই দৌড়ে এসেছে নদীর কাছে। নদী হাত ধরে ফু দিতে লাগলো, ঠান্ডা পানিতে ভিজিয়ে দিতে লাগলো। নদী কান্না করতে লাগলো। আয়নের আম্মু রেগে বলে, দুজন কানার মতন থাকস, কাপড় নিতে পারস না, কানার মতন চলস। কত শখ করে আমাদের জন্য চা বানাতে আসছিল, আর এই দুই গাদা হাত পুড়িয়ে দিল। আম্মু, আমরা কি করলাম? আমরা তো চা নিতে যাব, তার আগে তো ওই। আতিয়া আর কিছু বলবে তার আগে নদী আরও জোরে কান্না করতে লাগলো। আয়ানের আম্মু আতিয়াকে ধমক দিয়ে চুপ করে রাখলো। রাফির বউ ফার্স্ট এড বক্স নিয়ে এসেছে। নদীর হাতে ক্রিম দিতে লাগলো। নদীকে রুমে রেস্টে পাঠিয়ে দিল। আয়ান এদিকে কলেজে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। আড্ডা দেওয়া শেষ করে ক্লাস করতে লাগলো। 1:30 ছুটি হয়ে গেল। আয়ান ওর বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাইক করে যেতে লাগলো। দোকান থেকে কয়েকটা চকলেট কিনে নিল। বাসায় চলে গেল। বাইক রেখে কলিং বেল বাজালে আতিয়া দরজা খুলে দিল। আয়ান ভিতরে ঢুকলো। কাউকে কিছু না বলে রুমে চলে গেল। দরজা খুলে ভিতরে ঢুকতে দেখে নদী শুয়ে আছে। নদীর আম্মু পাশে বসে থেকে বলছে, এই নদী, উঠে খাবার খেয়ে নে। খাবো না, ভালো লাগছে না। আসসালামু আলাইকুম আন্টি। আয়ানের কথায় কোনো উত্তর দিল না। আয়ান নদীর হাতের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তোমার হাতে কি হয়েছে? তোর বোন আর ভাই আমার হাতে চা দিয়ে পুড়িয়ে ফেলেছে, তোমাকে বলেছিলাম না? ও, আয়ান ব্যাগ থেকে চকলেট বের করে নদীর পাশে রেখে বলল, চকলেট মন চাইলে খেয়ে নিও। আর উনি এত করে খেতে বলছে, খাচ্ছ না কেন? তুই কেমন জামাই রে যে সব শুনে চুপ করে থাকোস? তোর চকলেট তুই খা, কুত্তা। নদী চকলেট ঢিল দিলে আয়ানের বুকে লাগলো। আয়ান চকলেটগুলো তুলে টি টেবিলের উপরে রেখে আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। এইদিকে নদীর আম্মু বলে, ঠিক করছোস নদী, এখন এখান থেকে চল, এ বাড়িতে থাকতে হবে না। প্রথম দিনে হাত পুড়িয়ে দিল, আল্লাহ জানে আর বাকি দিন কি করবে। চল আমার সাথে, আমি এখানে থাকতে দিব না। যাব না। আমি কোনো কথা শুনতে চাই না, চল। আম্মু প্লিজ, জোর করো না তো, ভালো লাগছে না, যাও তো। নদীর আম্মু বিরক্ত হয়ে বসার ঘরে চলে গেল। আয়ান গোসল করে শার্ট প্যান্ট বারান্দায় মেলে দিল। নদীর কাছে এসে খাবারের প্লেট নিয়ে নদীকে জোর করে খাইয়ে দিতে লাগলো। নদীকে পানি খাইয়ে দিলে নদী আয়ানের দিকে পিচকালি মেরে দিল। আয়ানের পুরো মুখ ভিজে গেল। আয়ান বিরক্ত না হয়ে ওর শাড়ির আঁচল দিয়ে মুছে নিল। আয়ান মিষ্টি করে হেসে বলে, একটা কথা মাথায় রেখো, অন্যজনের ক্ষতি করতে চাইলে উল্টা নিজের ক্ষতি হবে, তাই ভেবে চিন্তে করে কাজ করো। তুই কি বলতে চাস? আমি ইচ্ছে করে করছি? জানি না। আমার সামনে থেকে যা। চকলেট খাবে? খুলে দিব। লাগবে না, তুই যা তো আমার সামনে থেকে, মাথা ব্যথা করছে। নদীর কথা শুনে আয়ান প্লেট নিয়ে চলে গেল। আয়ান রান্নাঘরে গিয়ে প্লেট ধুয়ে হাত ধুয়ে মুছে বের হলো। রূপা বলে ওঠে, আয়ান, সারাদিন তো কিছু খাও না, আসো একটু খাবার দিই। ক্ষুধা নাই ভাবি, আপনি খাইছেন? হ্যাঁ আসো, রাগ করে থেকো না, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে তো। আমার মতো খারাপ ছেলেরা অসুস্থ হইলে কারো যায় আসে না ভাবি। আচ্ছা থাকেন, ঘুম পাচ্ছে অনেক। আয়ান চলে গেল। আয়ানের আম্মু বলে, ওকে এত সাদা লাগবে না, যার যা ইচ্ছে হবে সে খেয়ে নেবে, যার ইচ্ছে হবে না সে খাবে না। আম্মু, তার উপর ওই ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে, তাই বলে সবাই মিলে এমন করবে? তোমার তো দরদ দেখানো লাগবে না। রূপা কিছু বলল না। আয়ান সব কিছু শুনল। আয়ান মুখে হাসি রেখে হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো, বাহ, এই মা যে কিনা সন্তানের উপরে এইটুকু ভরসা নাই যে তার সন্তান আসলে কাজটা করছে নাকি। এমন আম্মু যে একবার আমাকে জিজ্ঞেসও করলো না আমি এই কাজটা করছি কিনা, মেরে বন্দি করে রাখলো। গতকাল বিয়ে পড়িয়ে দিল, অথচ একবারও জিজ্ঞেস করলো না আমি কাজটা করছি কিনা। আয়ানের চোখের কোণায় পানি চলে আসলে মুছে ফেলল। আয়ান রুমে গিয়ে দেখে নদী চকলেট খাওয়ার চেষ্টা করছে। আয়ানকে দেখে সাথে সাথে চকলেট ফেলে দিয়ে ফোন খুঁজতে লাগলো। আয়ান মুচকি হাসি দিয়ে নদীর কাছে গিয়ে চকলেট খুলে দিয়ে নদীর মুখে ধরে বলল, ধন্যবাদ। আয়ানের কথা শুনে নদী অবাক হয়ে বলল, কেন?
তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার অনেক বড় উপকার করছো। যেমন? যেমন তোমার জন্য সবার আসল রূপ দেখতে পারছি, কে আমাকে কেমন ভালোবাসে সব চেনা হয়ে গেছে। বাট একটা জিনিস মানতে খারাপ লাগছে, আম্মু ও আমাকে চিনতে পারে নাই। আমি তো তার পেটের সন্তান। তারপর একবার আমাকে জিজ্ঞেসও করে নাই আমি আসলে কাজটা করছি নাকি। আয়ানের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আয়ান চোখের পানি মুছতে মুছতে হাসি মুখে বলল, কি ব্যাপার, তাকিয়ে আছো কেন? খাও। আয়নের চোখের পানি দেখে নদীর বুকের ভিতরটা কেঁপে উঠল। নদী নিজের উপরে রাগ হতে লাগলো। আয়ানকে বুঝতে না দিয়ে বলল, খাবো না। আরে নাও, লজ্জা পাও কেন? আগেও তো চকলেট দিতাম, তখন তো ঠিক খেতে। এখন স্বামী হয়েছি জন্য কি খাবে না নাকি? নদী চকলেট খেতে লাগলো আর আয়ানের দিকে তাকিয়ে থাকলো। আয়ান চকলেট খাইয়ে দিয়ে হাই তুলে বলল, থাকো, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে যাই। আয়ান নদীর পাশে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে নিল। আয়ানের বুকের ভিতর যেন ঝড় বয়ে যাচ্ছে। আয়ান বারবার একটা কথা ভাবতে লাগলো। আয়ানের চোখে পানি গড়িয়ে পড়তে পড়তে নদী নিজের উপরে রাগ হতে লাগলো। নদী ভাবতে লাগলো, ছি ছি, এটা আমি কি করলাম? ওর বোনের আর ভাইয়ের উপরে প্রতিশোধ নিতে গিয়ে এই ছোট ছেলেকে ফাঁসানো ঠিক করি নাই। ওর কি দোষ? উফ, কেন যে রাগের বশে এমন করলাম। এমন রাগ হচ্ছে না। নদী নিজের উপরেই রাগ হতে লাগলো। আয়ান ঘুরে শুয়ে পড়ল। আয়ান ঘুমিয়ে গেল। সন্ধ্যায় ঘুম ভাঙলে আয়ান উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বই নিয়ে ছাদে চলে গেল। ছাদে গেলে আয়ানের বুকের ভিতরটা কেঁপে উঠল। আয়ান চলে যেতে চাইলে দোলনায় বসে থাকা মেয়েটা বলে, আমি মানতে পারছি না তুমি কিভাবে এটা করলে। আয়ান, তোমার সাথে তো আমার 3 বছরের রিলেশন, কই কখনো তো আমার হাতটা পর্যন্ত ধরে দেখলে না, তাহলে আপুর সাথে কিভাবে এমন করতে পারলে? তুলি কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ান বলে উঠে, হয়তো তোমাকে আমি মন থেকে ভালোবাসি নাই, তোমার আপুকে ভালোবেসেছি বলে তার কাছে গেছি। আয়ানের কথা শুনে তুলি রেগে পিছনের দিকে ঘুরে তাকিয়ে বলে, তাহলে আমার সাথে এতদিনে রিলেশন কেন ছিলে? কেন আমার জীবন নিয়ে খেলা করলে কেন? আমি বেঈমান মানুষ, অন্য মন নিয়ে খেলতে আমার ভালো লাগে তাই। তোমার কোনো অধিকার নাই আমার মন নিয়ে খেলা করার। আয়ান কিছু বলার ভাষা খুঁজে পেল না। আয়ান নিচে চলে গেল। তুলি দোলনায় বসে পড়ল, অঝরে কান্না করতে লাগলো। আয়ান ছাদ থেকে নেমে বাসার ভিতরে ঢুকতে দেখে সবাই বসে আছে। আয়ান কাউকে কিছু না বলে চুপচাপ চলে গেল। রুমে গিয়ে দেখে নদী বসে আছে। আয়ানকে দেখে বলে, কি ব্যাপার, ছাদ থেকে চলে আসলে? এমনি। আয়ান টেবিলে বসে পড়ার চেষ্টা করতে লাগলো। তুলির চোখের পানিগুলো আয়ানকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। আয়ান সহ্য করতে না পেরে চেয়ার লাথি দিয়ে ফেলে দিল। টেবিলের উপরে সব কিছু হাত দিয়ে ফেলে দিতে লাগলো। বারবার আমার সাথে কেন এমন হয়? আমি কি ক্ষতি করছি সব সময় তাদের অকর্মের শাস্তি আমাকে পেতে হয়? আয়ান হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো। নদী ভয়ে চুপসে গেল। নদী আয়নের কাছে আসার সাহস পেল না। আয়ন খাটের চেয়ারে ঘুষাতে লাগলো। ঘুষাতে ঘুষাতে চেয়ার ভেঙে ফেলল। হাত কেটে রক্ত ঝরতে লাগলো। নদী আয়নের কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলে আয়ান নদীকে সরিয়ে দিল। আয়ানের চিৎকার শুনে সবাই রুমে আসলে এই অবস্থা দেখে আয়ানের আম্মু রেগে বলে, আয়ান, এসব কি হচ্ছে? সারা রুমের কি অবস্থা করেছো? আর চেয়ার ভেঙে ফেলছো কেন? কি শুরু করেছো? হ্যাঁ, আয়ান রাগ কন্ট্রোল করতে না পেরে উঠে রাফির মুখে সজোরে ঘুষি মারল। রাফির মুখ দিয়ে অনবরত রক্ত পড়তে লাগলো। সবাই চমকে গেল। রাফির কাছে সবাই ছুটে গেল। আয়ানের আম্মু রেগে আয়ানের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তোর সাহস কি করে হয় আমার সন্তানের গায়ে হাত তোলার? তোকে এতদিন এসব দেখার জন্য বড় করেছি নাকি? বড় ভাইয়ের গায়ে হাত তোলার শরম করে না? অনেক হয়েছে, আর না। তোর অনেক কিছু সহ্য করেছি, ছোটবেলা থেকে দেখেই যাচ্ছি, আর সহ্য করতে পারবো না। আয়ানের আম্মু আয়ানের কলার ধরে টেনে নিয়ে যেতে লাগলো। নদী আয়ানকে ধরতে লাগলো। নদী বলতে লাগলো, আন্টি, আয়নকে ছাড়েন। নদী, তুমি ছাড়ো। ওর অনেক কিছু সহ্য করেছি। ওকে এখানে রাখলে আমাদের জেলের ভাত খেতে হবে। কবে না জানি কাউকে খুন করে আসছে। প্লিজ আয়নকে ছেড়ে দেন, রাগের মাথায় মেরেছে। আন্টি, ওকে ছেড়ে দেন। আয়ানের আম্মু কিছু না শুনে আয়ানকে টেনে নিয়ে যেতে লাগলো। চিল্লাফাল্লা শব্দ পেয়ে সবাই নিচে আসলো।
আয়ান তুলির দিকে এক নজরে তাকিয়ে আছে। তুলি আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তুলির বুকটা যেন ফেটে যাচ্ছে। আয়ানের আম্মু আয়ানকে গেট দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। নদীর আম্মু নদীকে টেনে ধরে বলে, বের করে দিক, ফালতু ছেলে একটা। তুই বাধা দিচ্ছিস কেন? আম্মু আমাকে ছাড়ো, আমার স্বামীকে বের করে দিলে আমি ওই বাসা থেকে বের হয়ে যাব। নদী কি বলছো? ওই বাইরেই থাক, সময় হলে বুঝতে পারবে। অভাব কি জিনিস বুঝতে দেয় নাই তো, তাই মাথায় উঠে গেছে। কি করছে হ্যাঁ? দেখেন আয়ন কোথাও যাবে না। আয়ান কারোর কোনো কথা না শুনে হাঁটা দিল। নদী আয়ানের পিছন পিছন যেতে লাগলো। আয়ানের হাত ধরলে আয়ান বলে, চলে যান, আমার সাথে আসেন না। তুমি আমার স্বামী, তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব। দেখেন, পাগলামি করবেন না। আপনি আমাকে ভালোবাসেন না, এইটা আমি ভালো করে জানি। আসলে আপনি অনেক ভালো, রাগের বশে এমন করে ফেলছেন। আর কখনো রাগের বশে এমন কিছু করবেন না, সারা জীবন পস্তাতে হয়। আয়ন আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার সাথে আমার বিয়ে হয়েছে, সেখানে তোমার সাথে সারা জীবন থাকার শপথ নিয়েছি আমি। এইসব বাদ দেন তো, আপনি যান প্লিজ। রাস্তার ভিতরে ঝামেলা করবেন না। নদীর আম্মু আব্বু এসেছে। নদী আর আয়ানকে জোর করে নিয়ে গেল। আয়ান নদীর বসার ঘরে বসে আছে। নদীর আব্বু বলে উঠে, দেখো আয়ান, তুমি যা করছো এতে আমারও তোমার উপরে অনেক রাগ আছে। বাট আয়ান, তুমি তোমার বড় ভাইয়ের মুখে ঘুষি কেন দিয়েছ? দেখো, আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিয়েছি। তুমি এমন অভদ্রর মতো আচরণ করলে কিভাবে চলবে বলো? সবাই আমাদের নিয়ে ছিছি করবে। আব্বু আয়ন যা করছে ঠিক করছে। আব্বু তোমাদের আমি কিছু বলতে চাই। নদী ওর আব্বুকে নিয়ে রুমে চলে গেল। নদীর আম্মু বিরক্ত হয়ে চলে গেল। তুলি আয়ানের দিকে পানি এগিয়ে দিলে আয়ান নদীর দিকে তাকিয়ে থাকলো। তুলি বলে উঠে, খেয়ে নাও। বিষ হবে। বিষ কখনো কোনো কিছুর সমাধান করতে পারে না, ভুল জিনিসগুলো শুধরে নেওয়াই ভালো। আয়ান আর কিছু না বলে পানি খেতে লাগলো। এদিকে নদী ওর আব্বুকে বলল, আব্বু আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনবে, আগেই রেগে যাবে না, প্রমিস করো। নদীর আব্বু প্রমিস করলে নদী বলে উঠে, আব্বু আমি রাগের বশে এটা ভুল করে ফেলেছি। নদী কাঁদতে লাগলো। নদীর আব্বু বলে উঠে, কি করছিস? কান্না বন্ধ করে বল। নদী বলতে লাগলো, আব্বু আমি রাগের বশে আয়নের নামে মিথ্যা বলেছি। আয়ন আমার সাথে কিছু করে নাই, ওই ভিডিওগুলো এডিট ছিল। নদীর আব্বু রেগে মারতে যাবে তখন নদী সব কিছু খুলে বলতে লাগলো। নদীর আব্বু সব শুনে সোফায় ঠাস করে বসে বলতে লাগলো, রাফি আতিয়ার রাগ কেন ওই ছোট ছেলেটার উপরে খাটালি? এমনিতে আগে থেকে দেখে যাচ্ছি রাফি মারামারি করলে আয়ান সেই সব মার খাইতো, সব দোষ আয়ানের উপরে দিত। আবার শেষমেশ কিনা রাফি প্রতিশোধ নিতে গিয়ে তুইও আয়ানকে টার্গেট করলি। এইটা একদম তুই ঠিক করস নাই। নদী কান্না করতে করতে বলে, আমি কি করব এখন বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু আসছে না। আব্বু তুমি কিছু একটা করো। নদীর আব্বু বেশ কিছুক্ষণ ভেবে বলে, দেখ যা হওয়ার হয়ে গেছে, এখন চাইলে সব চেঞ্জ করা যাবে না। আয়ানের সাথে যখন বিয়ে হয়ে গেছে তুই আয়ানকে মেনে নিয়ে সুখে সংসার কর। ছেলেটা ছোট থেকে কষ্ট পেয়ে বড় হয়েছে, তুই আর কষ্ট বাড়িয়ে দিস না। আব্বু আমি তোকে ভালোবাসি না, আমি কিভাবে ওকে মেনে নিব? নদীর আব্বু নদীর মাথায় হাত দিয়ে বলে, দেখ মা, বিয়ে হইল একটা পবিত্র সম্পর্ক। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা স্থাপন করে দেয়। থাকতে থাকতে মেনে নেওয়ার চেষ্টা কর, ইনশাআল্লাহ ওই তোর কাছে প্রিয় হবে। আর যদি দেখোস না থাকা সম্ভব না, তাহলে দুইজন নিজেদের সাথে পরামর্শ করে ডিসিশন নিস। নদীর আব্বু অনেকক্ষণ বুঝাতে লাগলো। আর এইদিকে তুলি আয়ানকে বলল, আমার প্রশ্নের উত্তর দাও, ভাইয়াকে কেন মারলে? আমার মন চাইছে তাই। আয়ান, তুমি তো আগে এমন ছিলে না, তোমার দিন দিন কি হচ্ছে? আমার মাথায় কিচ্ছু আসছে না। আয়ান, তোমার কি হয়েছে? কেন এমন পাগলামি করছো? আমি পাগল তাই? তুলি আয়নের পাশে বসে আয়ানের গাল দুইটা চেপে নিজের দিকে ধরল। আয়ান তুলির চোখের পানি দেখে বুকের ভিতরে আয়নের কষ্ট হতে লাগলো। তুলি বলে উঠে, বলো না কি হয়েছে, কেন এমন করছো? আয়ান কিছু না বলে চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকলো। তুলি আয়ানকে বলল, আমার চোখের দিকে তাকাও। তুলি আয়নের মুখ সোজা করে ধরলে আয়ান তুলির হাতে হাত রাখলে সাথে সাথে নদীর আব্বু আর নদীর কণ্ঠ পেলে তুলি পাশের সোফায় বসলো।
তুলি চোখ মুছে নিয়ে বলল, দুলাভাই, মন খারাপ করেন না তো। আপনার পাশে কেউ থাক বা না থাক, আপনার বোন সব সময় থাকবে। দেখলেন না আপনার জন্য আমার বোন কেমন করছিল? ওই তো আপু চলে এসেছে। আয়ান রুমে চলো। নদী আয়ানের হাত ধরে রুমে নিয়ে যেতে লাগলো। আয়ানের চোখের সামনে তুলির চোখের পানিগুলো ভাসতে লাগলো। আয়ান পেছনের দিকে তাকাতেই তুলি মুখে হাসি রেখা টেনে দিল। আয়ান সামনের দিকে তাকিয়ে চলে গেল। আয়ানকে রুমে নিয়ে গেলে নদী বলে, নিচে যাওয়া লাগবে না। আমি কি ঘর জামাই থাকবো নাকি? আমার রুমে আমি থাকবো, চলেন নিচে যাই। তোমার আম্মু রেগে আছে। তাতে আমার কিছু যায় আসে না। আয়ান নদীর হাত ধরে নিয়ে যেতে লাগলো। নিচে গেলে নদীর আম্মু বলে, কি ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়েকে? নিচের তলায়। তোমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কোন লজ্জায় যাবে? বড় ভাইয়ের গায়ে হাত তুলছো, শরম করে না? সরি আন্টি, শরম বলে আমার লাইফে আর কিছু নাই। আয়ান কথাটা বলে নদীর হাত ধরে সিঁড়ি বয়ে নিচে চলে গেল। দরজার সামনে গিয়ে নক করতে লাগলো। রূপা দরজা খুলে দিলে আয়ান নদীকে নিয়ে ভিতরে গেল। আয়ানের আম্মু বলে উঠে, কোন শরমে এই বাসায় এসেছিস? বের হয়ে যা, এই বাসায় আর তোর কোনো থাকা নাই। এইটা আমার বাবার বাড়ি, আমি 100 বার থাকবো। আব্বু যদি বলে বের হয়ে যেতে, তাহলে বের হয়ে যাব। কারো কথা শোনার সময় আমার নাই। আম্মু দেখছো নাকি ওর কত বড় সাহস হয়েছে? বিয়ে করতে না করতে মুখের ওপর কথা বলা শিখে গেছে। আমি নিশ্চিত আম্মু এইসব নদী আয়নাকে শিখাইছে। আপু চুপ, একদম বাজে কথা বলবে না। আজ থেকে আমার সম্পর্কে বা আমার স্ত্রীর সম্পর্কে কারো থেকে কোনো কথা শুনতে চাই না। আজ থেকে তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকবো। তাই নাকি? খুব গলার জোর হয়েছে। তাহলে এক কাজ কর, বউকে ইনকাম করে খাওয়া। আমার আব্বুর টাকায় সংসার চলে, তোমাদের টাকায় না যে আমরা খেতে পারবো না। আজ থেকে বাসা ভাড়া সব কিছুর ভাগ আমাকে দিতে হবে। আমি সব কিছু ভাগ চাই। সাহস কত বড়! সাহসী কি দেখলে? আজ থেকে যে যেমন করবে আমিও তার সাথে তেমন করব। ঠিক আছে, তোর আব্বু আসুক। আমার ভাগ ও আমাকে দিও। চুপ থাক। আয়ান নদীকে নিয়ে চলে গেল। রুমে গেলে নদী বলে, এটা কি ধরনের ব্যবহার? সবকিছু ভাগাভাগি করবে মানে? দেখো, আমি মিলেমিশে থাকতে চাই। ভাগাভাগি বাদ দাও, যেমন আছে তেমন থাকো। আর তুমি আমাকে নিয়ে ঝামেলা করো না। আমি ভাগাভাগি করব। আপনার যদি আমার সাথে থাকতে সমস্যা হয়, তাহলে আপনি ডিভোর্স দিয়ে চলে যেতে পারেন। আয়ান কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে দেখে নদী খাটের উপরে বসে আছে, নিচের দিকে তাকিয়ে। আয়ান নদীকে বলল, আমি বাহির থেকে খাবার নিয়ে আসব। কি খাবেন, বিরিয়ানি নাকি কাচ্চি? আলাদা হয়ে যাচ্ছ, টাকা কই পাবে? আপনাকে ভাবতে হবে না কি খাবেন সেইটা বলেন। 20। আয়ান কিছু না বলে চলে গেল। বাসা থেকে বের হয়ে সোজা হোটেল থেকে কাচ্চি 3 প্যাকেট কিনে নিল। আয়ান বাসায় এসেছে দেখে সবাই বসে আছে। আয়ান 1 প্যাকেট নিয়ে রূপার সামনে এগিয়ে দিয়ে বলে, ভাবি আপনার জন্য। ভাই এসব কিনতে গেছো কেন? কাচ্চি আছে, আপনার তো অনেক পছন্দ, খেয়ে নিয়েন। আয়ানের কথা শুনে সবাই মুখ ভেঞ্চি দিল। রূপা বলে ওঠে, নদীকে অনেকক্ষণ ডাকলাম, শুনলো না। তুমি ওকে নিয়ে খেতে আসো। না ভাবি, ওইসব খাবার গলা দিয়ে নামবে না। আমার বউকে তোর দেওয়া জিনিস খেতে দিব না। আমার বোনকে আমি দিয়েছি, তুই কি করবি? চুপ করে থাক। নাকে খাইছস, আবার ঝামেলা যদি করস তোর কপালে দুঃখ আছে। শোন, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। তোর মতো না, তুই নিজে ভালো হ। আমি কেমন আল্লাহ জানে, আমি জানি। কারো থেকে ভালো হওয়ার সার্টিফিকেট নেওয়ার দরকার নাই আমার। নিজের কথা ভাব। আয়ান কথাটা বলে রুমে চলে গেল। নদীকে শুয়ে থাকতে দেখে আয়ান বলে, উঠেন। ঘুম পাচ্ছে, ঘুমাবো। আয়ান জগ নিয়ে গিয়ে পানি আনতে চলে গেল। পানি নিয়ে এসে নদীকে জোর করে তুলে খাইয়ে দিতে লাগলো। ফেলে দিতে গেলে আয়ান চোখ গরম করলে নদী আর কিছু বলল না। নদী খাওয়া শেষ করে শুয়ে পড়ল। আয়ান খাবার খেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে লাইট অফ করে শুয়ে থাকলো। সারা রাত টেনশনে ঘুম হলো না। আজান দিলে আয়ান উঠে ওয়াশরুমে চলে গেল। অজু করে নদীকে ডাকতে লাগলো। নদী শুনছো? এই নদী উঠো। কি হয়েছে, ডাকছো কেন? উঠে অজু করে নামাজ পড়ো, তাড়াতাড়ি উঠো। পরে ঘুমাতে দাও তো। আয়ান কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে মুখে পানি দিলে নদী চমকে উঠে লাফ দিয়ে কোল থেকে নামলো।
আয়ানকে কিছু বলবে তার আগে আয়ান বলল, উঠে গেছো? এখন অজু করে নামাজ পড়ে যত ইচ্ছে ঘুমাও। আয়ান কথাটা বলে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। আয়ান রুম থেকে বের হয়ে বসার ঘরে যেতেই আয়ানের আম্মু দেখেও না দেখার ভান করলো। আয়ান কিছু না বলে চলে গেল। আয়ান নামাজ পড়ে বাজারে চলে গেল। বাজার করে বাসায় আসলো। সবাই অবাক দৃষ্টিতে তাকালো। আয়ান রান্নাঘরে চলে গেল। রূপা আয়ানকে বলল, ছোট ভাই তুমি বাজার করতে গেছো? বাহ ভাই বাহ, কত উন্নত হয়ে গেছো। হি হি হি। আস্তে আস্তে আরও দেখবেন। ভাবি আমাকে একটু মাংস কাটা দেখিয়ে দিবেন? মাছ কেটে নিয়ে এসেছি, বাট মাংস কাটার মানুষ পাই নাই। আয়ান পাগলামি করো না তো, এইসব বাদ দাও। রান্না তো আমি করি না, তাই না? আর এই সব শ্বশুর মশাইয়ের টাকায় বাজার, এখানে তো তোমার ভাইয়া বা আতিয়া বা আমু কারো না, তাই না? তুমি কেন হুদাই খাবার আলাদা করছো? আমাকে বলো কেন যে খাবার আলাদা করতে? রাগের বশে সবাই যাহ না তাই বলে। আর তুমি তোমার ভাইকে মারছো। তুমি তো জানো তোমার ভাইকে আম্মা কত ভালোবাসে। আমি কি তার সন্তান না? সেই এমন ব্যবহার কেন করে আমি সত্যি বুঝি না। আমি ছোট থেকে কি করি নাই তাও তার মন পাইলাম না। মাঝে মাঝে মনে হয় আমি তার সৎ ছেলে। ধ্যাত পাগল, কি বলো? যাও এসব রাখো, রান্না প্রায় শেষের দিকে। তুমি ফ্রেশ হয়ে আসো, কলেজে যেতে হবে তো নাকি? আয়ানকে রূপা বুঝিয়ে পাঠিয়ে দিল। আয়ান নদীকে দেখে বলে, আচ্ছা, তুমি কি ভার্সিটিতে আর যাবে না নাকি? পড়াশোনা একদম বাদ দিলে নাকি? ওই বাদ দিয়েছি। আর আয়ান, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। কথা কম বলে যান, ফ্রেশ হয়ে নেন। ভার্সিটিতে নামিয়ে দিব, চলেন। আয়ান নদীর হাত ধরে নিয়ে গেল। আতিয়া বলে উঠে, ঢং দেখে বাঁচি না। মনে হয় ওর একারই বউ আছে, আর কারো মনে হয় নাই। বাদ দে ওদের কথা। আয়ান নদীকে রুমে নিয়ে গেলে নদী আয়ানের হাত সরিয়ে দিয়ে বলে, এই তোমার মাথা ঠিক আছে? তুমি যা শুরু করেছো এটা মোটেও ঠিক করছো না। তোমাদের আব্বু এত কষ্ট করে প্রবাস থেকে তোমাদের আজ এত বড় করেছে, আর তার আসার সময় হয়ে গেছে। আর এখন তোমরা কি করছো? সব আলাদা করতে চাচ্ছ। ওই মানুষটা দেশে এসে তার পুরো ফ্যামিলি নিয়ে সুখে থাকার জন্য আসছে। উনি যদি দেখে ওনার স্ত্রী, মেয়ে, বড় ছেলের সাথে আর ছোট ছেলে তার মতো খায়, সংসার দুই ভাগ হয়ে গেছে, উনি এইসব মেনে নিতে পারবে বলো? আমি আর কতদিন সহ্য করব? ছোটবেলা থেকে আম্মু আমার সাথে বৈষম্য করে। সব জায়গায় ভাইয়া মারামারি করলে আমি ভাই হয়ে যদি থামাতে যেতাম, উল্টা সেই মারামারি দোষ আমার ঘাড়ে এসে পড়তো। আম্মু আমাকে ভুল বুঝে বলতো আমি মারামারি করতে গেছি জন্য তার বড় ছেলে এত মার খেয়েছে। আবার আপু মাঝে মাঝে আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। আমার ভাগের জিনিস সব খেয়ে আবার আম্মুর রেখে দেওয়া জিনিস খেয়ে আমার নাম দিয়ে দিত। একবার টাকা চুরি দাও আমার উপরে দিয়েছিল, অথচ আম্মু একবার আমার কথা শোনার প্রয়োজনও করে নাই, শুধু আমাকে মারবে, বকা দিবে। আয়ানের কথা শুনে নদী চুপ হয়ে গেল। আয়ান বলতে লাগলো, 18 বছর ধরে এইসব সহ্য করে যাচ্ছি। আম্মু হয়েও আমার মৃত্যু কামনা করত। তুমি বলো, ছোট একটা ছেলের মনের ভিতর দিয়ে কি গেছে? সব সহ্য করে একদম চুপচাপ হয়ে গেছিলাম। আবার দেখো তোমাকে ধোকা দিল, তার শাস্তি আমাকে পেতে হলো। ওরা যা করবে কোনো না কোনোভাবে আমার ঘাড়ের উপরে এসে সব দোষ আসবে। আমিও কিছুটা কনফিউজড আসলে। তোমার আম্মু এমন করে কেন? আমি আগেও দেখেছি, বাট আমি ভাবছি হয়তো তোমার উপরে রেগে আছে। বাদ দেন, ফ্রেশ হয়ে আসেন। মেয়ে মানুষদের তো রেডি হইতে অনেক সময় লাগে। আমি তাড়াতাড়ি রেডি হই, ঢিলা না। তাহলে তো আলহামদুলিল্লাহ। আয়ান খাটে বসে পড়ল। নদী চলে গেল। নদী ফ্রেশ হয়ে আসলো। আয়ান ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নদী রেডি হয়ে বলল, আমি দ্বিতীয় তলায় গেলাম। কেন? আমার রুমে সব বই, খাতা, কলম, ব্যাগ। ও আচ্ছা। নদী চলে গেল। আয়ান ব্যাগ নিয়ে বের হইলে আয়ানের আম্মু বলে, নদী, তুমি খেয়ে নাও, নাকি জামাইয়ের কথা শুনে চলে যাবে? বই নিয়ে আসতে হবে। খেয়ে তারপরে বের হয়েও। আয়ান তুমি আসো। রূপা আয়ানের হাত ধরে টেবিলের সামনে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিল। আয়ান নদী চুপচাপ খেয়ে নিল। আয়ান খেয়ে বের হয়ে গেল। আয়ান নদীর জন্য বাহিরে বসে থেকে অপেক্ষা করতে লাগলো। নদী আসলে আয়ানের বাইকের পিছনে বসলো। আয়ান বাইক চালাতে লাগলো। আয়ান নদীর ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে বলল, আমি কি নিতে আসবো নাকি?
একা চলে যাবে? একা চলে যেতে পারবো। আয়ান পকেট থেকে ওয়ালেট বের করে 500 টাকা দিয়ে বলল, এইটা রাখো। আমার কাছে টাকা আছে। রাখতে বলছি, রাখো। আয়ান কলেজের দিকে চলে গেল। কলেজে গিয়ে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। হঠাৎ আয়ান বলে উঠে, রাকিব, তুই যে দোকানে কাজ করস, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দে তো। কি? তুই কাজ দিয়ে কি করবি? এভাবে বাসায় থাকতে ভালো লাগে না, তাই কাজ করতে চাই, তাও সময় ভালো কাটবে। এই তুলি, তোর বয়ফ্রেন্ডের মাথা খারাপ হয়ে গেছে। কেন, কি হয়েছে? তুলি ওদের সাথে বসলে রাকিব বলে, ওই নাকি আমার সাথে দোকানে কাজ করবে। আরে ওর বাপের টাকায় কি অভাব পড়েছে নাকি? এসব কি আয়ান? কলেজের পরে বাসায় থাকতে ভালো লাগে না, কাজ করলে খারাপ কি? ক্লাস শেষ হলি আমাকে নিয়ে যাও তো। আমি তো রাকিবের সাথে যাব। আপুকে কি বলবো নাকি? তোমার যদি আমাকে ছোট করতে ভালো লাগে তাহলে বলো। আয়ান কথাটা বলে ক্লাসের দিকে চলে গেল। রাকিব ভ্রুকুচকে বলে, তোর বোনকে কি ভয় পায় নাকি? আমার বোনের জামাইও। তুলির কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। রাকিব বলে উঠে, মাথা ঠিক আছে? কি যাতা বলস? মাথা ঠিক আছে, আপুর সাথে ওর বিয়ে হয়েছে, আর আজকে থেকে আমার বয়ফ্রেন্ড বলে ডাকবি না। আমাদের সম্পর্কে কথা কেউ জানে না, তাই প্লিজ, আমি চাই না কেউ জানুক। ওদের মধ্যে ঝামেলা হবে আমাকে নিয়ে যদি আপু জানে। আমি সবাইকে বলে দেবো। আর আয়ান এমন একটাই কাজ করতে পারলো, তোকে ধোকা দিয়ে তোর বোনকে কিভাবে বিয়ে করতে পারে? আর তুই কিভাবে এইসব মেনে নিচ্ছিস? ওর ভাগ্য আপুর সাথে ছিল, তাই হয়েছে। এত ভাবিস না, কুল। আমি ওইসব নিয়ে আর ভাবি না। চল ক্লাস করতে যাই। আয়ানকে এসব নিয়ে প্যারা দিস না। চারজন উঠে ক্লাসে চলে গেল। রাকিব আয়ানের দিকে রাগী চোখে তাকিয়ে থাকলো। আয়ান রাকিবের দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? আমার মন চাইছে তাই। তোর কোনো সমস্যা বেঈমান? কি করছিস সেটা তো বল। তোর সাথে কথা বলতেও ঘৃণ্য লাগছে। আমার দিকে তাকাস না, মেজাজ গরম হচ্ছে। আচ্ছা, তাকালাম না। আয়ান আর কিছু না বলে সামনের দিকে তাকিয়ে ক্লাস করতে লাগলো। মনোযোগ দিয়ে সব ক্লাস করা শেষ হইলে কলেজ ছুটি দিলে আয়ান বের হইল। রাকিব আয়ানকে দেখে না দেখার ভান করে চলে গেল। আয়ান বাইক নিয়ে সোজা রাকিবের পিছনে গেল। রাকিবের সামনে বাইক থামালে রাকিব সাথে সাথে রেগে বলে, রাকিবের সামনে বাইক থামালে রাকিব সাথে সাথে রেগে বলে, সমস্যা কি? আরে টোলেই তো বাইকের সাথে ধাক্কা খেতাম। আগে বল, কি হয়েছে? আমার সাথে রাগ দেখাচ্ছিস কেন? বেঈমান তুই! সালা 3 বছর অন্যজনের সাথে প্রেম করে আর বিয়ে করো ওর বোনকে। ও, এই বিষয়। একবার আমার কথাটা শুনতেও তো পারোস। কি কথা? হ্যাঁ, তোর কোনো কথা শুনতে চাই না। আয়ান রাকিবকে জোর করে বাইকে তুলে নিয়ে যেতে লাগলো। লেকের পাড়ে নিয়ে গেলে হঠাৎ নদীকে দেখে আয়ান বাইক থামিয়ে বলল, এখানে কি করো? ফ্রেন্ডদের সাথে এসেছি। তুমি কি করো? ফ্রেন্ডের সাথে এসেছি। তোর বউয়ের সাথে থাক, আমি যাচ্ছি। রাকিব, মেজাজ গরম করিস না। আচ্ছা, তুমি থাকো। আয়ান বাইক নিয়ে চলে গেল। লেকের পাড় থেকে বের হয়ে নদীর পাড়ে চলে গেল। বাইক থেকে নেমে দুইজন ঘাসের উপরে বসলো। আয়ান বলে, দেখ, আমি তোর সাথে সব কিছু শেয়ার করি। এইবার বিষয়টা ভিন্ন রকম হয়ে গেছে। আমি তোকে বলতে চাইছিলাম আজকে, বাট তার আগেই জেনে গেছস। কি বলবি বল শুনি? বেঈমানি করে কেমনে ভালো হস একটু দেখি। প্রমিস কর তুলিকে কিছু বলবি না। কেন? প্রমিস করলে আমি সব সত্যি বলবো, আর যদি বলে দিস তাহলে কিছু বলবো না। তোর যা ইচ্ছে ভাবতে পারোস। ওকে, বলবো না, প্রমিস। বল শুনি। নদী আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে। ভিডিও এডিট এমনভাবে করছে দেখে মনে হচ্ছে আমি ওকে জোর করে ধর্ষণ করছি। এইটা সবার সামনে দেখালে পরে আমাকে মারধর করে কিছুদিন ঘর বন্দি করে রাখে। দেখলি তো, কিছুদিন আমি কলেজে যাই নাই, পরে সবাই মিলে আমাদের দুইজনের বিয়ে দিয়ে দেয়। কি যাতা বলিস? এইসব কেন করবে? উনি অনেক ভালো একটাই মেয়ে, নম্র ভদ্র। আজ পর্যন্ত কেউ ওনার নামে খারাপ কথা বলতে পারবে না। বাট সেই আমার সাথে এমন করছে। প্রথমে তো অনেক রাগ হচ্ছিল, ঘৃণা হচ্ছিল, বাট পাশরাতে উনি আমাকে যা বলে তারপর আর রাগ করে থাকতে পারি নাই। কেন? কি এমন বললো? রাফি ভাইয়া আপু ওনার সাথে অন্যায় করছে। রাফি ভাইয়া নাকি ওনার সাথে রিলেশন ছিল। আপুর জন্য রাফি ভাইয়া নাকি ব্রেকআপ করে ভাবির সাথে বিয়ে দিয়ে দেয়। হয়তো আরও অনেক জ্বালাইছে। আমার ভাই বোনের ব্যাপারে আমি ভালো করে জানি। তাই বলে তোকে ফাঁসাতে হবে কেন? দেখো, এমন কিছু
না করলে উনি এত ভালো মেয়ে হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য একজনকে ফাঁসিয়ে বিয়ে করবে বলো? উনি শুধুমাত্র আমাকে বিয়ে করছে ভাইয়ার সংসার ভাঙার জন্য, আর আপুর যেন বিয়ে না হয় সেই জন্য। নিশ্চয়ই ওনার মনে এমনভাবে আঘাত করছে। আর প্রিয় মানুষ অন্য কারোর সাথে সুখে সংসার করলে কার বা সহ্য হবে? ও, এইটাই বুঝলি? আর তুলির ওপর দিয়ে কি যাচ্ছে বুঝতে পারছস না? আমি কি করতে পারি বলো? এইসব কাউকে বলতেও পারবো না। নদী আমার স্ত্রী, আমি চাই না সবার সামনে ওই ছোট হোক। তুলি ওর বোনকে অনেক ভালোবাসে, বিশ্বাস করে। যদি এইসব জানে এর থেকে বেশি কষ্ট পাবে। সাথে সবাই বোঝার চেষ্টা করো। সব বুঝলাম, তো চাকরি কেন নিতে চাস? আয়ান রাকিবের দিকে তাকিয়ে এক এক করে সব খুলে বলতে লাগলো। রাকিব বলে ওঠে, আমার মনে হয় তোর আম্মু তোর আসল মা না, খুব বাজে ব্যবহার করে। তোর আব্বু আসলে প্রশ্ন করবি। দেখ, তেমন কিছু না। হয়তো আমার উপরে আম্মুর কোনো বিষয়ে রাগ আছে, যার কারণে আমার কোনো কিছু তার ভালো লাগে না। দেখ আয়ান, কোনো বাবা মা কখনোই নিজের সন্তানের সাথে এমন ব্যবহার করতে পারে না। আর ছোট ছেলেরা তো মা বাবাদের কলিজা হয়ে থাকে। সব মা বাবা যে এক হবে তার তো কোনো মানে নাই। যাই হোক, জব নিয়ে দিতে পারবি? আরে আমাকে তো ঠিক বুঝাচ্ছিস, নিজের মনকে কিভাবে বুঝাবি? রাকিবের কথা শুনে আয়ান রাকিবকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। রাকিব আয়ানকে শান্ত করতে লাগলো। অনেকক্ষণ দুইজন ওইখানে বসে থাকলো। রাকিব বলে উঠে, দোস্ত উঠেক, আমার কাজে যাওয়া লাগবে, আর সেলম্যান নিবে, চল। আয়ান রাকিব উঠে পড়ল। দুইজন বাইকে উঠে চলে গেল। রাকিব ওর বসের কাছে নিয়ে গেল। আয়ানের বাইক দেখে বস বলে, ঠিক আছে, আগামীকাল থেকে জয়েন হবে নাকি আজ থেকে? আর বাইক আছে, হোম ডেলিভারি দিতে সময় লাগবে না। রাকিব কাজ বুঝিয়ে দাও। আয়ানকে নিয়ে রাকিব কাজ বুঝিয়ে দিতে লাগলো। আয়ান কাজ বুঝে হোম ডেলিভারি দিতে গেল রাকিবের সাথে। 8টা পর্যন্ত রাকিবের সাথে কাজ করে বাসায় চলে আসলো। বাসার ভিতরে ঢুকতে নদী বলে উঠে, সারাদিন কোথায় ছিলে? ফ্রেন্ডের সাথে। ও যাও, ফ্রেশ হয়ে আসো। আয়ান রুমে চলে গেল, ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বসার ঘরে চলে গেল। সবার সাথে খাবার খেতে বসলো। খাবার তাড়াতাড়ি করে খেতে লাগলো। আয়ানকে বেশি খেতে দেখে বেশ অবাক হয়ে গেল সবাই। আয়ান খেয়ে কারোর সাথে কোনো কথা না বলে চলে গেল। রুমে গিয়ে আয়ান পড়তে বসলো। নদীও আয়ানের পাশে বসে পড়তে লাগলো। আয়ান 12টা বাজলে আয়ান বলে, ঘুমোতে যাও, অনেক পড়ছো। তুমিও আসো। আয়ান টেবিল থেকে উঠে খাটে শুয়ে পড়ল। নদী আয়নের পাশে শুয়ে পড়ল। দুইজন ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে আয়ান অজু করে নদীকে ডাক দিয়ে তুলে নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়া শেষ করে আয়ান তাড়াতাড়ি করে বাসায় আসলো। বাসায় এসে আয়ান রুমে চলে গেল, পড়তে বসলো। কিছুক্ষণ পরে আয়ান ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। সবার সাথে খাবার খেয়ে নদীকে নিয়ে বের হয়ে গেল। আয়ান নদীকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে কলেজে গেল। ওইখান থেকে ঘুরে দোকানে চলে গেল। দোকানের মালিক বলে উঠল, কি ব্যাপার তুমি এখন? ভাইয়া, আমি ফুল টাইম করতে চাই, দরকারের সময় ছুটি দিলে হবে। আয়ানের কথা শুনে দোকানের মালিক খুশি হয়ে বলে, যাক ভালো হইল, দূরে কিছু ডেলিভারি দিতে হবে। ভিতরে যাও, ম্যানেজার লিস্ট দিয়ে দেবে। আয়ান ম্যানেজারের সাথে দেখা করলে ম্যানেজার সব লিস্ট দিয়ে দিল, আর প্যাকিং ব্যাগই দিয়ে দিল। আয়ান হোম ডেলিভারি পোশাক পরে ব্যাগ রেখে চলে গেল। সারাদিন কাজ ডেলিভারি দিতে দিতে একটা ডেলিভারি শহরে দূরে পড়ে গেল। আয়ান 3 ঘন্টা জার্নি করে চলে গেল। যেতে যেতে রাত হয়ে গেল। আয়ান ঠিকানা অনুযায়ী পৌঁছে গেল। অর্ডারকারীকে কল দিলে পাশে বাসা থেকে একটা মেয়ে বের হয়ে আসলো। আয়ানকে দেখে মেয়েটা কল দিল। আয়ান কল রিসিভ করতে আয়ান বুঝতে পারলো। আয়ান এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আপু, আপনার পার্সেল লেট করে দেওয়ার জন্য দুঃখিত। আপনার ঠিকানাটা খুঁজতে গিয়ে ঝামেলা পড়ে হয়েছিল। সমস্যা নাই। আয়ান রাইসার থেকে সাইন নিয়ে রাইসার দিকে তাকিয়ে বলল, আপু কিছু মনে না করলে একটা কথা বলতাম, প্লিজ রাগ করবেন না। কি বলেন? আপু, আমার অনেক পানির পিপাসা পেয়েছে। এখানে তো কোনো দোকান খোলা পাচ্ছি না। আচ্ছা, আপনি ভিতরে আসেন। না আপু, আপনি পানি নিয়ে এসে দিলে হবে। আরে আসেন। থাক, লাগবে না। আরে এত ভয় পাচ্ছেন কেন? ভিতরে আসেন। বাসায় আমি একা থাকি না, আমার আব্বু আম্মু, আমার পুরো ফ্যামিলি আছে। আসেন। আয়ান সাহস নিয়ে ভিতরে ঢুকলো। দরজার সামনে দাঁড়িয়ে ভিতরে গেল না।
রাইসা জোর করে নিয়ে গেল। আয়ান ভিতরে গেলে সবাই আয়নের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। আয়ন কিছুটা ভয় পেয়ে ঢোক গিলতে লাগলো। হঠাৎ করে একজন মহিলা আয়নকে দেখে হাত থেকে গ্লাস ফেলে দিল। আয়ন মহিলাকে দেখে কিছুটা অবাক হইল। আয়ন মনে করার চেষ্টা করতে লাগলো, ওনাকে কোথাও আমি দেখেছি, বাট মনে পড়ছে না কেন। কই যেন দেখেছি। ফুপি কি হলো তোমার? কিছু না, হাত ফসকে পড়ে গেছে। ও আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। বসবো না আপু, আমি বাহিরে দাঁড়িয়ে আছি, আপনি নিয়ে আসেন। বসো বাবা, দাঁড়িয়ে আছো কেন? আরে তুমি মনে হয় নতুন তাই না? রাকিব আসলে তো আমাদের বাসায় খেয়ে যায়, আর তুমি নতুন এজন্য এমন করছো। রাকিব এখানে পার্সেল দিত। জি তুমি বসো তো। সবাই বসতে বলে। আয়ান নিচে বসতে গেলে রাহেলা চৌধুরী আয়ানকে ধরে সোফায় বসিয়ে দিয়ে বলে, নিচে কেন বসছো? নিচে বসি, সমস্যা নেই। এখানে বসে থাকো। রাইসা লেবুর জুস বানিয়ে নিয়ে আসলো। আয়ান জুস ঢকঢক করে খেয়ে বলল, ধন্যবাদ আপু, অনেক উপকার করলেন। আমি এখন আসছি। রাতে খাবারটা খেয়ে যাও, আর এত রাতে বাসায় যাওয়ার দরকার নাই, এখানে থেকে যাও। আপনি বলছেন, এতে আমি অনেক খুশি। আপনারা অনেক ভালো মানুষ। গরিবদের এত আদর আপ্যায়ন কেউ করতে পারে বিশ্বাস হতো না আপনাদের না দেখলে। ধন্যবাদ আপনাদের। আমাদের বাসায় কেউ আসলে না খেয়ে যায় না। সবাই আয়ানকে জোর করলে আয়ান উপায় না পেয়ে গেস্ট রুম থেকে ফ্রেশ হয়ে এসে সবার সাথে বসে খেতে লাগলো। আয়ানের ফোন বাজলে আয়ান বারবার কেটে দিতে লাগলো। রাহেলা চৌধুরী বলে ওঠে, ফোন ধরো, দরকারও তো হতে পারে। আয়ান কল রিসিভ করলে নদী চিল্লাইয়া বলে, তো সমস্যা কি? এত রাত হয়ে গেল বাসায় আসছিস না, আবার কল দিয়ে কেটে দাস। নদী, তুমি খেয়ে ঘুমিয়ে যাও, আমার আসতে দেরি হবে। তুই কই রে যে তোর আসতে দেরি হবে? এই তোর যদি আসতে দেরি হবে একবার কি আমাকে কল দিয়ে বলতে পারলি না? কতটা টেনশন হচ্ছিল। নদীর কথা শুনে আয়ান বেশ অবাক হয়ে গেল। আয়ান মুচকি হাসি দিয়ে বলে, কি তোমার আমার জন্য টেনশন হচ্ছিল? বেশ হাসি পাইল। যাই হোক, ভালো লাগলো। ফোন রাখ কুত্তা। আরে কুল, এত রেগে যাচ্ছ কেন? তোমার ভিতরে বউ বউ ফিলিংস পাচ্ছি। আয়ানের কথা শুনে সবাই তাকালে আয়ান ঢোক গিলে বলল, নদী তুমি ঘুমিয়ে যাও, আমি দূরে আছি। আমি বুঝলাম না বাইরে কি কাজ? আগে তো কলেজ থেকে বাসায় ফিরতি, এখন এত রাত হয় কেন? তুই কি তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিস নাকি? ওই রকম। আয়ানের কথা শুনে নদীর নিজের অজান্তে খারাপ লাগলো। নদী বলে উঠে, ও তাই বল, আমি খোদাই চিন্তা করছি। বাই। নদী কথাটা বলে কল কেটে দিল। আয়ান ফোনটা রেখে বলল, সরি, আসলে গার্লফ্রেন্ড কল দিয়েছিল নাকি? খুব ভালো তো। না, গার্লফ্রেন্ড কেন হবে, আমার স্ত্রী কল দিয়েছিল। আয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। রাহেলা চৌধুরী গলায় ভাত আটকে গেল। আয়ান তাড়াতাড়ি করে পানি এগিয়ে দিলে রাহেলা চৌধুরী পানি খেয়ে আয়ানের দিকে তাকিয়ে বলল, তোমার বউ মানে? এসব কি বলছো? তোমার পড়াশোনার বয়সে তুমি এখানে কি করছো? আবার বউ আছে মানে? থাকতে পারে ফুপি, তুমি এত রিয়েক্ট করছো কেন? সরি মানে? এত ছোট ছেলে বিয়েও করেছো, আবার ডেলিভারি কাজ করো, তোমার ফ্যামিলি জানে? কি আজব কথা বলো। ফ্যামিলি চালাতে তো কাজ করতে হয় তাই না? রাইসা, তুই চুপ থাক। আয়ান, তোমার আব্বু জানে এসব? আমার নাম কিভাবে জানলেন? তোমার ক্যাপের সাথে তো লেখা। ও তুমি কি পড়াশোনা ছেড়ে দিয়েছো? না, আমি পড়াশোনাও করি, আর 2 দিন ধরে জবটা নিয়েছি। কলেজ তো একটাই ছুটি হয়ে যায়, বাসায় থাকতে বিরক্ত হয়ে যায়, তাই ভাবলাম জব করলে খারাপ কি, আমার ফ্রেন্ডও করে, তাই জবটা নেওয়া। ও, তা তুমি বলে তোমার বউ হয়? বিয়ে করেছো নাকি? গার্লফ্রেন্ডকে বলছো? সরি, কিছু মনে করো না। নদী আবার কল দিতে লাগলো। আয়ান বলে উঠে, আবারও কল দিচ্ছে, দেখি কি বলে। আয়ান কল রিসিভ করে বলল, আমার ঘুম আসছে না। ও আচ্ছা, তাই মনের ভিতরে শয়তানি চলছে, সেইটা বলেন। হা, ঠিক ধরছিস, আমার ঘুম আসবে না, আর তুই ওইদিকে গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করবি। তোর এত সুখ আমার ভালো লাগছে না। হা। আচ্ছা শোনো, আমি গার্লফ্রেন্ড বাড়িতে না। তোমার মনে হয় আমি রাত করে কোনো মেয়ের বাড়িতে একা গিয়ে থাকবো? এত চিন্তা না করে ঘুমাও। কোনোদিন দেখেছো তুমি একা বাসায় থাকলে? আমি তোমার বাসায় গেছি, তোমরা 2 বোন থাকলেও তো যাই নাই, তারপরও তোমার মনে হয় এইটা? আমি কি তোকে সন্দেহ করি নাকি?
তুই যার সাথে না তার সাথে থাক, তাতে আমার কি? নদী ঘুমাও, বিরক্ত করো না। সাথে সাথে কল কেটে দিল। রাহেলা চৌধুরী বলে ওঠে, কই আমার প্রশ্নের উত্তর দিলে না? আয়ান খাওয়া শেষে পানি খেয়ে বলল। জি আমি বিয়ে করেছি। আয়ানের কথা শুনে রাহেলা চৌধুরী বলে ওঠে, তোমার ফ্যামিলি জানে সব? আমার ফ্যামিলি থেকে বিয়ে করছি। কি তোমার আব্বু জানে? না, আব্বু ছাড়া সবাই জানে। যাই হোক, আপনাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আয়ান চলে যেতে নিল। রাহেলা চৌধুরী বলে ওঠে, আয়ান, জি বলেন। আজকে রাত এইখানে থেকে যাও। অত দূরে রাত করে যাওয়া ঠিক হবে না, ডাকাত ধরলে মেরেও ফেলতে পারে। আন্টি সমস্যা নাই, আমার কিছু হবে না। আর আমি মরলে আমার জন্য কান্না করার মতো কেউ নাই। আয়ান কথাটা বলে হাসি মুখে চলে যেতে নিল। রাহেলা চৌধুরী থমকে গেল। আয়ানকে কিছু বলতে গিয়েও বলতে পারল না। আয়ান বাহিরে চলে গেল। বাইক ঘুরিয়ে চলে গেল। আয়ান বাসায় পৌঁছাতে পৌঁছাতে ভোর 5:45-এ গিয়ে পৌঁছালো। আয়ান বাসার ভিতরে ঢুকলো। কলিং বেল বাজালে ওর আম্মু দরজা খুলে দিল। আয়ানকে দেখে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আয়ান গালে হাত দিয়ে ওর আম্মুর দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকলো। আয়ানকে কিছু বলবে তার আগেই আয়ান ওর আব্বুকে দেখে চমকে গেল। আয়ান ভিতরে ঢুকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো আর বলল, আব্বু কেমন আছো? আব্বু কখন এসেছো? ভালো। আয়ান কোথা ছিলে সারা রাত? আয়ান কিছুটা ঘাবড়ে গেল। আয়ান বলে উঠে, বাহিরে ছিলাম, রাকিবের বাসায়। সত্যি করে বলো, কোথায় ছিলে? পার্টি করতে গেছিলাম, এক ফ্রেন্ডের জন্মদিনের পার্টি ছিল, সেইখানে গেছিলাম। আম্মু তো পার্টি পছন্দ করে না, তাই না বলে গেছিলাম। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে ঘুমাও। 3 ঘন্টার জার্নি করে আবার আসতে হলো। যাও, সারা রাত তো ঘুম হয়নি। আয়ানের আব্বুর কথা শুনে আয়ান চমকে গেল। আয়ান মাথা নিচু করে ফেলল। যাও, এখনো দাঁড়িয়ে আছো কেন? আয়ান আর কিছু না বলে রুমে চলে গেল। আয়ান দেখে নদী নামাজ পড়ছে। আয়ান আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে গোসল করতে চলে গেল। গোসল করে উজু করে নদীর হাত থেকে জায়নামাজ নিয়ে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষ হইলে নদী বলে উঠে, তুই কই গেছিলি? আঙ্কেল লন্ডন থেকে এসেছে, তোমার আম্মু গালে থাপ্পড় মারছে সবার সামনে, এমনকি অনেক বকাঝকাও করছিল। আরও মারার আগে রাফি আতিয়া ঠেকায়। নদী, আমি কিছু বুঝতে পারছি না। আমি যেখানে গেছিলাম তোমাকে তো বলছি রাকিবের সাথে আছি, বাট আব্বু কিভাবে জানলো আমি ওইখানে গেছি? আর আব্বু কেন হঠাৎ দেশে আসলো? ওরা আসার কথা ছিল, বাট সব তো ঠিক ছিল, কিন্তু হঠাৎ কি হলো যে তোমার আম্মুর উপর এত রেগে গেল? আব্বুর কাছে যাওয়া লাগবে। আয়ান নদী বসার ঘরে গেলে দেখে রূপ আয়ানের আব্বুকে চা দিচ্ছে। আয়ান ওর আব্বুর সামনে গিয়ে বলল, আব্বু সরি মিথ্যা বলার জন্য। অনেক সুন্দরভাবে মিথ্যা কথা বলতে শিখে গেছো। তা আয়ান, আমি লন্ডনে প্রবাস হয়ে থেকে এতদিন কি করেছি? এই যে যেসব টাকা পয়সা বাড়িঘর সব কি আমি নিজের জন্য করেছি নাকি? আয়ানের আব্বুর কথা শুনে আয়ান মাথা নিচু করে ফেলল। কি হলো, কথা বলো, কেন করেছিস? এত বছর প্রবাস থেকে এত কষ্ট করে টাকা পয়সা বাড়ি গাড়ি কেন করেছি? নিজের জন্য করেছি? না, আমাদের জন্য। আয়ানের আব্বু রেগে সোফা থেকে বসে রাগে চায়ের কাপ এক আছাড় দিয়ে ফ্লোরে ফেলে। সবাই ভয়ে চমকে উঠল। আয়ানের আব্বু রেগে বলল, আমি যদি তোমাদের জন্য করে থাকি তাহলে হোম ডেলিভারি করার মানেটা কি? মানুষের ভিড়ে আমাকে ছোট করার কারণটা কি বলতে পারো? এত কষ্ট করেছি শুধুমাত্র তোমাদের জন্য, যাতে আমার মতো করে তোমাদের পড়াশোনার কোনো ক্ষতি না হয়। তোমরা যেন ভালোভাবে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারো। তোমাদের স্টুডেন্টের অবস্থার জব করতে কে বলেছে? উত্তর দাও। মাথা নিচু করে আছো কেন? কি হোম ডেলিভারির কাজ করে মানে? হ্যাঁ, আমি তো টাকা পয়সা পাঠাই না, তাই তো আমার ছোট ছেলে নিজের খরচা চালাতে হোম ডেলিভারি দেয়। তার স্ত্রী খাওয়ানোর মতো টাকা নেই। কবে থেকে এসব করো? গতকাল থেকে জব নিয়েছি। আব্বু, হোম ডেলিভারি খারাপ জিনিস না। নিজের টাকায় চলতে পারার ভিতরে আনন্দ আছে। সব সময় তোমার থেকে আম্মুর থেকে টাকা চাইতে আমার লজ্জা করে। আমি এখন বড় হয়েছি, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। তুই এত বড় হয়েছিস যে নিজের পায়ে দাঁড়াতে চাস? তুই যদি ব্যবসা করতে চাস আমাকে একবার বলতে পারতি, যত টাকা লাগতো আমি দিতাম।
তুই কেন হোম ডেলিভারি দিতে গেছিস? আমাকে উত্তর দে। আর তুই বিয়ে করছস, তোর বিয়ের বয়স হয়েছে। আচ্ছা মানলাম বিয়ে করছস, ভালো কথা, আমাকে কেন জানালি না? আর তুমি কেন আমাকে একবারও জানালে না? কি জানাতাম, তোমার আদরের ছেলে নদীকে সি বলতেও ঘেন্না লাগে। আমি বলছি নদীকে জোর করে ধর্ষণ করেছে, তাই সবাই মিলে ওদের বিয়ে দিয়েছে। কি আয়ান, এসব কি শুনছি আমি? আমি এটা ঠিক বিশ্বাস করতে পারছি না তুই এত খারাপ হতে পারিস। আয়ান, সত্যি করে বলো, আসলে এমন করছো? আমার বিশ্বাস হচ্ছে না। কোথাও কেউ ভুল হচ্ছে, তাই না? না, সবাই ঠিক বলছে। আয়ানের আব্বুর কথা শুনেই সবাই অবাক হয়ে আয়ানের দিকে তাকালো। নদী বলে ওঠে, আঙ্কেল আগেই আয়ানকে মারবেন না, আমি সব সত্যি বলছি। আঙ্কেল, আয়ান আমার সাথে কিছু করে নাই। আয়ানের আব্বু রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে কলার চেপে ধরে বলে, আমাকে বাঁচানোর জন্য মিথ্যা বলছে। জাস্ট শাট আপ। আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আয়ানের নামে মিথ্যা বলে ওকে বিয়ে করেছি। আর যে ভিডিও দেখেছি ওইটা এডিট করা ভিডিও। কি বলছো? আয়ানকে কেন ফাঁসানো হয়েছে? আয়ান কি করেছে? নদী, সি তুমি সব কি বলছো? তুমি আয়ানকে বাঁচানোর জন্য এসব বলছো। দেখো, ওর শাস্তি পাওয়া দরকার। ওর আব্বুর জানার দরকার তার আদরের ছেলে কতটা খারাপ। আমার কথা তো কখনোই বিশ্বাস করে না। আমি কাউকে বাঁচাচ্ছি না, যা বলছি সত্যি। ওকে, মানলাম যে সত্যিটা তুমি কেন ওর সাথে এমন করেছো। ওর সাথে তো তোমার তেমন কথা হয় নাই, মাঝে মাঝে কথা হয়তো, দেখা যেত। তা আমার সামনে তুমি তো সবসময় আতিয়া রাফিয়াদের সাথে আড্ডা দিতে। নদী, মিথ্যা বলা বাদ দাও, আমি সত্যি এসব করছি। আমাকে বাঁচানোর চেষ্টা কেন করছো? আমি তো তোমাকে ভালোবাসি না, তোমার ক্ষতি করে গেছি। তাহলে কেন আমাকে বাঁচানোর চেষ্টা করছো? আয়ানের কথা শুনে আয়ানের আব্বু রেগে মারতে যাবে, সাথে সাথে নদী বলে ওঠে, আমি চাই না আমার স্ত্রীকে কেউ ছোট করে দেখুক, তাই চুপ করে থাকেন, একটা কথা বলবেন না। আয়ানের কথা শুনে নদী যেন থমকে গেল। নদীর চোখে পানিগুলো টলমল করতে লাগলো। আয়ান ওর আব্বুর সামনে যেতে লাগলো। নদী ভাবতে লাগলো, আমার জন্য এত কিছু হয়ে গেল, আর সেই ছেলে কিনা আমার কথা ভাবছে, যাকে নিয়ে আমি ভাবি না, স্বামী হিসেবে মানি না, সেই ছেলে কিনা আমার কথা ভেবে যাচ্ছে। আয়ান কিছু বলার আগে নদী বলে, একদম চুপ, মিথ্যা বলবে না। আঙ্কেল, আমি আপনার বড় ছেলেকে ভালোবাসতাম, আমাদের 4 বছরের রিলেশন ছিল। কিন্তু আপনার ছেলে আতিয়ার সাথে ওর ফ্রেন্ডের সাথে বাজি ধরে আমাকে পটায়। 1 বছর যাওয়ার পর আপনার ছেলে আমাকে সব বলে দেয়। আমার অনেক খারাপ লাগলেও আমি সব মেনে নিয়ে রাফিকে মেনে নিই। কিন্তু 4 বছরের মাথায় আতিয়া রাফি আমার সাথে যা না তাই ব্যবহার করত, আমাকে সব সময় অপমান করত। আমি আপনার ছেলের ভালোবাসায় এত অন্ধ ছিলাম যে সব সহ্য করে নিতাম। রাফি আতিয়ার কথা মতো আমাকে জ্বালাতো, অত্যাচার করত। 1 মাস আগে আমার সাথে জিদ করে ওই রাফিকে রূপা ভাবির সাথে বিয়ে দিয়ে দেয়, যেটা আমি মেনে নিতে পারি না। আব্বু, এইসব মিথ্যে কথা। আমি মিথ্যা বলছি? আমি প্রমাণ দেখাবো নাকি? নদী সত্যি বলেছে রাফি, আমি সব দেখেছি, তোমার ডায়েরি ও আমি পড়েছি, অ্যালবামও দেখেছি। রাফি আন্তিহা অন্যায় করেছে, তাহলে তুমি আয়ানকে কেন ফাঁসালে? আমার মাথায় কিছু কাজ করছিল না। পরে প্রতিশোধের আগুনে আমি আয়ানকে ফাঁসিয়ে বিয়ে করি, আর রাফি আর আতিয়ার সুখে থাকতে দিব না। রাফির সংসারে অশান্তি লাগিয়ে দিতে চাইছিলাম, আর আতিয়ার যেন বিয়ে কোনোদিন না হয়, সেই জন্য এখানে এসেছি। নদীর কথা শুনে রাফি আতিয়া রেগে মারতে যাবে, সাথে সাথে আয়ান সামনে দাঁড়িয়ে বলল, সাহস তো অনেক দেখছি, আজ চুপ করে থাকবো না, তোমাদের অনেক কিছু সহ্য করছি। আম্মু, তুমি ছোট থেকে আমাকে ভুল বুঝে এসেছো। আম্মু, যে যে অভিযোগ আমায় করেছো, তোমার ছেলে মেয়েদের জন্য আমি বিপদে পড়েছি। আমি ওদের আপন ভেবে এসেছি, কিন্তু ওরা তোমার মতো আমাকে কখনোই আপন ভাবে নাই। আম্মু, বুঝতে পারি না তোমরা আমার সাথে সৎ মা সৎ ভাই বোনের মতো ব্যবহার কেন করো। ছোট থেকে আমি কোনো অন্যায় না করলে ওদের কথা শুনে আমার দোষ দিতে, কোনোদিন আমাকে জিজ্ঞাসা করতে না আসলেই কি আমি এই অন্যায় করছি। আম্মু, কেন করো আমার সাথে এমন? ওদের কথা আমি ভাবি না, বাট আম্মু, তোমার কিছু কিছু কথা আমাকে কষ্ট দেয়। মনে হয় আত্মহত্যা করলে কিছুটা শান্তি লাগতো। আয়ানের কথা শুনে আয়ানের আম্মু কিছু বলবে, তার আগে আয়ানের আব্বু আয়ানের আম্মুর গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, রাফি, আইজিয়াকে আমি দোষ দেব না, সব দোষ তোর। আসলে তুই একটা কালপিট, একটা বিষয় প্রমাণ করে দিছোস। পরে থাকে, পর কখনো আপন হতে পারে না। আমি যখন আয়ানকে নিয়ে চলে যেতে চাচ্ছিলাম, তখন তুই আমাকে বলছিলি আমি ওকে মায়ের আদর দিয়ে বড় করব, কিন্তু তুই আমার সামনে আয়ানকে ভালো ব্যবহার দেখাশোনা করছস।
আর পরে আমি চলে যাওয়ার পরে তুই আসল রূপ দেখাতে শুরু করছিস। আয়ানের আব্বুর কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকালো। আয়ান বলে উঠে, পর মানে? আব্বু এসব কি বলো? ঠিকই বলছি, এই মহিলা তোর আসল আম্মু না। গতকাল যেখানে ভাত খেয়েছিলিস সেটা তোর নানুর বাড়ি ছিল, আর যে মহিলা তোকে নানা ধরে প্রশ্ন করেছে উনি তোর আসল মা। আয়ানের আব্বুর কথা শুনে আয়ান কয়েক পা পিছিয়ে গেল। আয়ান বলে উঠে, আব্বু এসব মিথ্যা, উনি আমার মা না। এটা সত্যি। আমি এসব মানি না, ইনি আমার আম্মু আর কেউ না। আয়ান ওর আম্মুকে জড়িয়ে ধরলে আয়ানের আম্মু কান্না করতে করতে আয়ানকে বলল, আয়ান, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি তোকে না বুঝে অনেক কথা বলেছি, অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমি তোকে কখনোই পরের ছেলে ভাবিনি। রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না। আম্মু তুমি অন্তত এইসব বলো না। আম্মু তুমি আমার আম্মু, বলো না। আয়ান কান্না করতে লাগলো। আয়ানের আম্মু বলে, না, আমি তোর আসল আম্মু না, তোর জন্মদাত্রী মা অন্য কেউ। উনি যদি আমার মা হয় তাহলে আমি এখানে কেন? আমার বাবাকে আর উনি কেমন মা যে নিজের সন্তানকে অন্য কারো কাছে রেখে দেয়? আমি তোকে সেই ব্যাপারে বলতে চাই না, কিন্তু তোর আম্মু তোকে অসম্ভব ভালোবাসে। সেই অসহায় রে। এমন কি হয়েছে যে নিজের সন্তানকে দেখেও কারো সামনে পরিচয় দিতে সাহস পায় না? একবার বলতে পারলো না আমি তোর মা? ওই চাইলেও পারবে না, ওর পিছনে শত্রু আছে। আয়ান আমার সাথে আয়, আমি তোকে সব খুলে বলছি। আয়ানের আব্বু আয়ানকে নিয়ে চলে যেতে লাগলো। আয়ানকে নিয়ে রুমের দরজা লাগিয়ে দিয়ে বলল, আয়ান, তোর আব্বু আম্মু একজন গোয়েন্দা বিভাগের হেড। তাদের পিছনে শত্রুর অভাব নেই। আমি তোদের বাসায় কাজের লোক ছিলাম। তোর বিপদ দেখে আমি তোকে ওখান থেকে নিয়ে পালিয়ে এসেছি। আমি লন্ডনে যাওয়ার পর সব কিছু খরচা তোর আম্মু দিয়েছে। আমার চাকরি নেওয়ার থেকে শুরু করে সব কিছু তোর আব্বু আম্মু ব্যবস্থা করে দিয়েছে। ওদের বাঁচানোর কোনো গ্যারান্টি নেই। অনেক কিছু ভেবেই তোকে আমার কাছে দিয়েছে। তুই নিজে ভেবে দেখ, কোনো মা কি পারবে তার সন্তানকে ছেড়ে থাকতে? তোমার বাবা কোথায় থাকে আর উনি ওনার বাপের বাড়িতে কেন? তোর আব্বু আপাতত দুবাইতে আছে। আর শোন, এসব কথা কাউকে বলিস না, তাহলে তোর বাবা মার সাথে তুইও বিপদে পড়বি। আমার বাবার পিক দেখাতে পারবে? আয়ানের আব্বু আয়ানকে ছবি দেখাতে লাগলো। আয়ান ছবি বুকে জড়িয়ে চোখের পানি ফেলতে লাগলো। আয়ানের কাঁধে হাত পড়তে আয়ান বলে, আমি ওনাদের সাথে থাকতে চাই আব্বু, এভাবে আলাদাভাবে থাকতে চাই না। থাক, সম্ভব না। তোর কিছু হইলে তারা নিজেকে ক্ষমা করতে পারবে না। ওরা ধীরে ধীরে মরে যাবে। আয়ান খাটের উপরে বসে কিছুক্ষণ চুপ থেকে রুম থেকে বের হয়ে গেল। নদী আয়ানকে ডাকলে আয়ান কিছু না বলে রুমে চলে গেল। আয়ান রাইসার ফোনে কল দিল। রাইসা কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি আয়ান। আপু আপনার ফুপি কি আছে? আমি একটু ওনার সাথে দেখা করতে চাই। ফুপি তো অফিসে। ও আচ্ছা। বাট ফুপির সাথে দেখা করবে কেন? ওনার একটা পার্সেল আমার কাছে আছে। ও আচ্ছা, তাহলে চলে আসো। উনি বাসায় থাকবে কি আজ? হ্যাঁ, 5টার দিকে চলে আসবে। ধন্যবাদ। আয়ান কল কেটে দিল। আয়ান টেবিলে বসে খাতায় কিছু লিখতে লাগলো। লেখা শেষ করে আয়ান চকলেট কিছু নিয়ে সুন্দর করে প্যাকিং করতে লাগলো। করা শেষ করে ব্যাগে রেখে দিল। আয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। নদী আয়ানকে বলল, পার্সেল দিয়ে কি করবে? কাজ আছে। ভার্সিটিতে যাবে না? হ্যাঁ। যাও, রেডি হয়ে নাও। আয়ানের কথা শুনে নদী রেডি হতে চলে গেল। আয়ান রেডি হতে লাগলো। রেডি হয়ে বসে থাকলো। নদী রেডি হইলে দুজন বের হয়ে গেল। আয়ান বাইক চালাতে লাগলো। নদী আয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরলই। আয়ান কিছুটা কেঁপে উঠল। নদী আয়ানের পিঠে মুখ গুজে যেতে লাগলো। পাশে রিক্সা দিয়ে তুলি যেতে এই অবস্থা দেখে তুলি না চাইতে চোখের কোণায় পানি চলে আসলো। আয়ান নদীকে বলল, কি ব্যাপার, রোমান্স জাগছে নাকি? জাগতে পারে, এত কিউট হাজব্যান্ড থাকলে জাগতে বাধ্য। আহা, কি ব্যাপার, আজ এত পাম দিচ্ছ কেন? আমি ডিসিশন নিয়েছি তোমার সাথে সারা জীবন থাকবো। একবার বিয়ে যখন হয়ে গেছে সেখানে অতীত ভুলে নতুন করে বাঁচাই ভালো। আয়ান, তুমি আমাকে কথা দাও তোমার ভাইয়ের মতো আমার সাথে বেইমানি করবে না, আমার হাত ছেড়ে তোমার গার্লফ্রেন্ডের কাছে যাবে না। চাইলেও যেতে পারবো না। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। তোমার আমার উপরে অনেক রাগ হয়, তাই না? আমার কারোর উপরে রাগ হয় না, আমার নিজের ভাগ্যর উপরে হাসি লাগে। দুইজন টুকটাক কথা বলতে বলতে চলে গেল। নদী বাইক থেকে নেমে চারিদিকে তাকিয়ে হুট করে আয়নের গালে চুমু দিয়ে দৌড়ে চলে গেলে আয়ান হা হয়ে গেল। ঠিক করে হাসি দিয়ে চলে গেল।
আয়ান কলেজে গিয়ে সোজা ক্লাসে চলে গেল। রাকিব আয়ানকে দেখে বলল, কি ব্যাপার, তুই আগামীকাল তো অনেক ভালো কাজ করছস, বস তো অনেক খুশি। আজকে ক্লাস করবি নাকি? রাকিব, ওনাকে বলিস আমি কাজে আসতে পারবো না। আব্বু দেশে এসেছে, অনেক বকা দিয়েছে, উনি অনেক কষ্ট পেয়েছে। আমি আগে বারবার করে বললাম, আমার কথা তো কানে নিস না। কি করব বলো, পরিস্থিতির মাঝে মাঝে এমন হয়। দুইজন টুকটাক কথা বলতে লাগলো। স্যার আসলে ক্লাসে মনোযোগ দিল। ফুল ক্লাস করে আয়ান 2টার দিকে বাইক নিয়ে বের হয়ে গেল। 5:40 পৌঁছে গেল। আয়ান রাইসাদের বাসায় ঢুকে পড়ল। আয়ান কলিং বেল বাজাতে রাহেলা চৌধুরী দরজা খুলে দিলে আয়ান শক্ত করে জড়িয়ে ধরলে রাহেলা চৌধুরী বরফের মতো জমে গেল। আয়ানকে কিছু বলবে তার আগেই আয়ান ছেড়ে দিয়ে রাহেলা চৌধুরীর হাতে গিফট বক্স দিয়ে বলল, ঘরে গিয়ে খুলেন। আয়ান, ভালো থাকবেন, ভালোবাসি আপনাদের দুইজনকে। আয়ান কথাগুলো বলে বের হয়ে গেল। রাহেলা চৌধুরী চোখ বয়ে পানি ঝরতে লাগলো। আয়ান বাইক নিয়ে চলে গেলে রাহেলা চৌধুরী চোখ মুছে বক্স নিয়ে রুমে চলে গেল। দরজা বন্ধ করে বক্স খুলতে লাগলো। বক্স খুলতে চকলেট পেল, সাথে একটা কাগজ। রাহেলা চৌধুরী কাগজটা খুলে বেশ অবাক হয়ে গেল। পাশে থেকে চশমাটা পরে চিঠি পড়তে লাগলো। আসসালামু আলাইকুম মাই ডিয়ার আম্মু, জানি না আপনি কেমন আছেন মনের দিক দিয়ে, বাট আজকে আমি সব জানতে পারলাম। আপনাদের জন্য গর্ব হচ্ছে যে আপনারা দেশের জন্য কত কিছু করছেন, কিন্তু অন্যদিকে আমার অনেক কষ্ট হচ্ছে। আম্মু, আপনারা শুধু দেশের কথা ভেবে গেলেন, একবারও আমার কথা ভাবলেন না। আম্মু, আমারও তো ইচ্ছে করছে আপনাদের সাথে একসাথে সুন্দরভাবে বাঁচতে, কিন্তু দেখেন ভাগ্য কি, আমি যে আপনাদের সন্তান। আপনারা পরিচয় দিতে ভয় পান। আম্মু, আমাকে বাঁচানোর জন্য এত কিছু করছেন, কিন্তু একবার আমার মনের পরিস্থিতি বুঝতে পারছেন না। আপনাকে সেদিন সামনে দেখে বুঝতে পারি নাই আপনি আমার আম্মু। আজ জানার পর আপনার কাছে ছুটে যেতে পারলাম না। রাহেলা চৌধুরী এইটুকু পড়ে চোখের পানি মুছতে লাগলো, আবার পড়তে শুরু করলো। আম্মু, আমি আপনাদের সাথে থাকতে চাই। ছোটবেলায় পাই নাই, এখন সব জেনে আমি কিভাবে আপনাদেরকে ছেড়ে থাকবো। আমি পারছি না আম্মু, আমি আপনার কাছে আব্বুর কাছে যেতে চাই। আমার আপনাদের দরকার আম্মু, আমি আপনার কোলে শান্তিতে ঘুমাতে চাই। আম্মু, কবে এই স্বপ্নগুলো পূর্ণ হবে? আম্মু প্লিজ আমাকে সবার সামনে নিয়ে আসেন। এভাবে তিলে তিলে মারা যাওয়ার থেকে একেবারে মারা যাওয়া ভালো আম্মু। রাহেলা চৌধুরী চোখের চশমাটা চোখের পানিতে ঝাপসা হয়ে গেল। চশমাটা খুলে ভালো করে পরিষ্কার করে চোখ মুছে পড়তে লাগলো। আম্মু প্লিজ একটা কিছু করেন, আমার অনেক কষ্ট হচ্ছে। আপনাকে হয়তো লিখে বোঝাতে পারছি না, বাট আমার বুকটা ফেটে যাচ্ছে। শুধু আপনাদের কাছে যেতে মন যাচ্ছে, আর কিছু বলতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। ভালো থাকবেন, নিজের যত্ন নিয়েন আম্মু। আল্লাহ হাফেজ। ইতি আপনার অপ্রকাশ সন্তান। আয়নের চিঠি পড়ে রাহেলা চৌধুরী অঝরে কান্না করতে লাগলো, চিঠিটা বুকে জড়িয়ে নিয়ে। এইদিকে আয়ান বাসায় চলে গেল। আয়ান বাসায় গেলে দেখে নদী শুয়ে আছে। আয়ান নদীর পাশে বসে বলল, কি হয়েছে, শরীর ঠিক আছে? কোথায় গিয়েছিলে? কাজে গেছিলাম। তোমার মন খারাপ, বলো কি হয়েছে তোমার? কিছু না, বললাম তো। বলবে নাকি কাতুকুতু দিব, কোনটা? আয়ান নদীকে কাতুকুতু দিতে যাবে, তার আগে নদী আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আয়ান, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? এভাবে সারা জীবন আমার পাশে থাকবে তো? আয়ান, তোমার বাবা মা যদি আমাকে পছন্দ না করে, আমাকে ছেড়ে দিতে বলে, তুমি কি তাই করবে? আয়ান নদীকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে 2 হাত দিয়ে গাল ধরে কপালে চুমু দিয়ে বলল, বিয়ে মানে একসাথে সারা জীবন থাকার জন্য। আমি এতটা কাপুরুষ না যে অন্য কোথাও আমি আমার স্ত্রীকে ছেড়ে দিব। এই দুনিয়াটা স্বার্থপরের দুনিয়া, এখানে একমাত্র বিপদে সুখে স্ত্রী পাশে থাকে, আর সেখানে আমি কেন আমার সুখ দুঃখের সাথীকে অন্য কারোর জন্য ছেড়ে দিব কেন? আমি তো তোমার ভালো স্ত্রী না। আমি তোমার সাথে তো ভালো ব্যবহার করি না, তোমাকে সবসময় বকাঝকা করি। আয়ান ফিক করে হেসে নদীর 2 কাঁধে হাত দিয়ে নাকের সাথে নাক ঘেঁষে বলল, সিনিয়র বউ বলে কথা, একটু যদি বকাঝকা শাসন না করে তাহলে কেমন সিনিয়র বউ হইল শুনি? ফাজিল। আচ্ছা থাকো, গোসল করে নেই। ওকে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। তুমি খাইছো? না, তোমার সাথে খাবো। এটা কিন্তু ঠিক না, আমি চাই না আমার জন্য আমার বউ না খেয়ে থাকুক।
আমি নিজের হাতে খাইতে পারবো না, জামাই খাওয়াই দিবে আর আমি আরাম করব। ওকে মাই ডিয়ার সিনিয়র বউ, থাকেন, গোসল করে আসি। আয়ান উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে নদীর পাশে বসলো। নদীর দিকে মাথার চুলের পানি ঝাঁকিয়ে দিতে নদী ভ্রুকুচকে বলল, আমিও গোসল করলে আমিও ভিজিয়ে দেব। তাই নাকি? আয়ান নদীর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বেশি করে চুলের পানি দিলে নদী চুল ধরে টানতে গেলে আয়ান বলতে লাগলো, ভুল হইছে বউ, ছেড়ে দাও। দুইজন খুনসুটি করতে করতে ঠাস করে খাটে পড়ে গেল। আয়ান নদীর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিলে হঠাৎ দরজা খুলে ভিতরে আসার শব্দ শুনে আয়ান লাফ দিয়ে উঠে তুলিকে দেখে থমকে গেল। তুলি বলে উঠে, সরি, বুঝতে পারি নাই। আমি ভেবেছিলাম আয়ান নাই। আরে সরি বলতে হবে না, দুইজনে ভুলে পড়ে গেছি। ও আচ্ছা। বসেক। তুলি সোফায় বসলে আয়ানকে বলল, আপনারা দয়া করে রেডি হয়ে নেন। কেন, কই নিয়ে যাবে? আমার দাদা বাড়ি থেকে সবাই আসছে, আপনাদের নিয়ে যেতে পাঠিয়েছে আমাকে। কখন এসেছে? ওপরে চল, তারপর কথা বলিস। আমার পড়া আছে, তাড়াতাড়ি চল। আচ্ছা তুই যা, আমরা আসছি। ওই সারাদিন কিছু খাই নাই, খাওয়া দাওয়ায় আসছি। ওকে। তুলি চলে গেল। তুলি রুম থেকে বের হতেই মুখে হাসি রেখা টেনে নিজেকে সান্ত্বনা দিতে চলে গেল। তুলি, এটা মেনে নে, তোর বোন সুখে থাকলেই তুই সুখী। ওরা স্বামী স্ত্রী, ওদের মাঝে না আসাই ভালো। নিজের মনকে শক্ত কর তুলি। তুলি চলে গেল। আয়ান খাটে বসে প্লেট নিয়ে নদীকে খাইয়ে দিতে লাগলো আর ভাবতে লাগলো, বিয়ের আগে রিলেশন করাটা ভুল। কেন যে করতে গেছিলাম, ভাগ্য থাকে অন্য কেউ, আর রিলেশন করলাম অন্য কারোর সাথে। মাঝখানে দুইজনকে শুধু কষ্ট পেতে হচ্ছে। উফ, ভালো লাগে না। যেখানে সুখ খুঁজি সেখানে দুঃখ চলে আসে। আল্লাহ জানে ভবিষ্যতে কপালে আর কি দুঃখ বাকি আছে। ওই এত কি ভাবো? নদীর কথা শুনে ভাবনা জগৎ থেকে বের হয়ে বলে, ভাবতেছি আমাদের বাচ্চা কাচ্চা হইলে তোমাদের আদর করব নাকি বাচ্চাদের বুঝি না, ওদের খাওয়াই দিব নাকি তোমাকে? সবার আগে আমাকে আদর করবে, তারপর ওদের। বাচ্চা হইলে একদম আমাকে ভালোবাসা কমিয়ে দিলে তোমার কপালে দুঃখ আছে। আমাকে সব সময় অনেক অনেক ভালোবাসতে হবে। ওকে বাবা। দুইজন খাবার খাওয়া শেষ করে রেডি হয়ে চলে গেল। দ্বিতীয় তলায় গেলে আয়ান সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। নদী ওর কাজিনদের সাথে আড্ডা দিতে লাগলো। আয়ান নদীকে সবার সাথে এত হাসি খুশি দেখে ওর আনন্দ হতে লাগলো। মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো। তুলি আয়নের দিকে তাকাতে বুকের ভিতরে কেঁপে উঠতে লাগলো। আয়ানকে নদীর কাজিনরা ডেকে আড্ডা দিতে লাগলো। সবার সাথে আড্ডা দিয়ে খাবার খেয়ে রাত 1টার দিকে দুজন নিজেদের রুমে চলে আসলো। আয়ান খাটে শুয়ে পড়তে নদী আয়ানকে টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে এসে কিস করতে লাগলো। আস্তে আস্তে সুখের সাগরে ভেসে যেতে লাগলো। দুইজন একে অপরকে আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। আয়ান নদীর বুকে মাথা দিয়ে শুয়ে থাকতে লাগলো। নদী আয়নের মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, অনেক ঘুম পাচ্ছে, ঘুমাও, আমিও ঘুমিয়ে যাই। আয়ান নদীর কপালে চুমু দিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতে আয়ান নদীকে দেখে লজ্জা পেতে লাগলো। নদী ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, বারবার আমার দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছ কেন? তোমার সবকিছু দেখে ফেলছি। তুমি চাইলে আমার সামনে শাড়ি পরা ছাড়া থাকতে পারো। আয়ানের কথা শুনে নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়ানকে মারতে যাবে, সাথে সাথে আয়ান নদীর ঠোঁটে কিস করে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আয়ান গোসল করে বের হইলে নদী কোমরে হাত রেখে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, ফাজিল পোলা, আমাকে রেখে গোসল করতে গেলি কেন? আমি কি তোকে একবার বলেছিলাম চল আবার গোসল করবি? নদী আয়ানের কান ধরে টেনে ওয়াশরুমে চলে গেল। আয়ান বলতে লাগলো, বউ ছাড়ো, আজ গোসল করবো না, তুমি একা গোসল করো। চুপ কর, আমি বলে তোকে 100 বার গোসল করতে হবে। দুইজন খুনসুটি করতে করতে গোসল করে নিল। আয়ান নদীকে কোলে তুলে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নদীর চুলগুলো হেয়ার ড্রাই করে দিতে লাগলো। নদীর চুলগুলো আয়ানের মুখে পড়তে লাগলো। নদীর চুলের ঘ্রাণে আয়ানকে যেন মাতাল করে দিতে লাগলো। আয়ান নদীর ঘাড় থেকে চুল সরিয়ে কিস করতে নদীর চোখ বন্ধ করে ফেলল। আয়ান সামনের দিকে ঘুরিয়ে গলায় কিস করতে লাগলো। বেশি আদর করতে গেলে নদী তাড়াতাড়ি করে আয়ানকে সরিয়ে দিয়ে বলল, ফাজিল, ছাড়ো, ভার্সিটিতে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও।
আর একটু আদর করি না? কাছে আসলে একদম ঠোঁটে গালে কামড় দিয়ে দাগ বসিয়ে দিব, পরে আর মানুষের ভেতরে যাইতে পারবে না। ধ্যাত, আনরোমান্টিক বউ। কি আমি আনরোম্যান্টিক? একবার ভার্সিটি থেকে আসি, তারপর দেখাবো মজা কে আনরোম্যান্টিক আর কে রোমান্টিক। কি করবে শুনি? আয়ান কাছে যেতে নিলে নদীর সাথে সাথে পাউডার মুখের দিকে ছুঁড়ে মারলে আয়ান সারা মুখে দিয়ে পাউডার লেগে গেল। আয়ান মুখ ফুলিয়ে বলল, এর প্রতিশোধ পরে নিব। আয়ান ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নদী রেডি হয়ে নিল। বের হইতে আয়ানের আব্বু বলে, কি ব্যাপার, দুজনে না খেয়ে চলে যাচ্ছ কেন? আব্বু সময় নাই, অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। চলো তাড়াতাড়ি। আয়ান নদী তাড়াতাড়ি করে বের হয়ে গেল। নদী আয়ানের পিছনে বসে থেকে দুষ্টুমি করতে লাগলো। আয়ান বলতে লাগলো, এই ফাজিল, রাস্তার ভিতরে দুষ্টুমি করো না তো, অ্যাক্সিডেন্ট করবো তো। ওকে, করলাম। নদী চুপচাপ বসে থাকলো। আয়ান নদীকে ওর ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে বলল, কিছু খেয়ে নিও, না খেয়ে ক্লাস করো না। আমার কথা কাউকে ভাবতে হবে না। যাক বাবা, অল্পতে অভিমান করে। আয়ান সোজা গালে কিস করে বাইক নিয়ে চলে গেল। আয়ানের ফ্রেন্ডরা সবাই পাশে এসে বলতে লাগলো, বাবা দুলাভাই কি রোমান্টিক রে, এত মানুষের ভিতরে কিস করে পালালো। জুনিয়র বর বলে কথা একটু রোমান্টিক না হলে না হয়। নদীর কথা শুনে সবাই হেসে ভার্সিটির ভিতরে চলে গেল। আয়ান কলেজে গিয়ে সবার সাথে ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ করে সবাই মিলে ছাদে চলে গেল। ছাদে যেতে আয়ান বলে উঠে, তোরা একটু ওই সাইডে যা, আমি একটু তুলির সাথে কথা বলবো। সবাই দূরে চলে গেল। আয়ান তুলিকে নিয়ে কিছুটা সাইডে গেল। তুলি আয়ানকে বলল, আমি জানি কি বলতে চাও, আমাকে নিয়ে ভেবো না, আমি মোটেও কষ্ট পাচ্ছি না। আমার বোনকে সুখে রেখো, এতেই হবে, আমি মোটেও কষ্ট পাচ্ছি না। আমি জানি কতটা কষ্ট পাচ্ছ তুলি, আমি বুঝতে পারছি না কি করব। আমাকে ক্ষমা করে দিয়েও, আসলে আমি একটা বেইমান স্বার্থপর। তুলি আয়নের গালে থাপ্পড় মেরে বলে, একদম চুপ, যা হওয়ার হয়েছে, আমি সব মেনে নিয়েছি। আমার বোনকে কষ্ট দিলে তোমাকে আমি ছাড়বো না, তুমি আমার বোনকে সুখে রাখলেই হবে। তোমার হাত তো কোনোদিন ধরি নাই, এই জন্য হয়তো সারা জীবনেও এই হাত ধরা হইল না। যাই হোক, দেখো তোমার স্বামী অনেক ভালো মানুষ হবে, তোমার হাতগুলো শক্ত করে ধরবে। আমার মতো বেইমান কখনোই হবে না। দুইজনে চোখের পানি পড়তে লাগলো। তুলি বারবার চোখের পানি মুছতে লাগলো আর বলতে লাগলো, হ্যাঁ, আমার যে স্বামী হবে আমি আর দ্বিতীয়বার ভুল করব না, তাকে শক্ত করে নিজের করে রাখবো, কখনো দূরে যেতে দিব না। কখনো যেতে দিও না। তুলি নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোজা আয়নের বুকে ঝাঁপিয়ে পড়ল। শক্ত করে জড়িয়ে ধরে শার্ট খামচি দিয়ে ধরে বলল, কেন আপুর সাথে এমন করলে? আমি তো তোমার কতবার সুযোগ দিয়েছি, তুমি সবসময় বলতে সময় হলে, তুমি কেন আমার সাথে এমন করলে? আজ তো সেই তুমি অন্য কারোর হয়ে গেলে, আমি কিভাবে মেনে নেব? আমি মুখে বলে আমার মন যে মানছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। তুলির কথা শুনে আয়ন অঝরে চোখের পানি ফেলতে লাগলো। আয়ন পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো। তুলি কান্না করতে করতে বলতে লাগলো, এই বুকে তো আমার ঘুমানোর কথা ছিল, সেই বুকে অন্য কেউ কেন ঘুমাবে? উত্তর দাও, কেন অন্য কেউ কেন ঘুমাবে? তুলির কথার কোনো উত্তর আয়ন পেল না, চোখের পানি ঝরানো ছাড়া। তুলি আয়নকে ধাক্কা দিয়ে বলে, চলে যাও, আমার সামনে আর এসো না, আমি তোমাকে ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ আয়ান, আই হেট ইউ। তুলি কথাগুলো বলে চলে যেতে নিলে সাথে সাথে রাকিব তুলির হাত ধরে বলে, আয়ান, আমাকে ক্ষমা করে দিস, আমার আর চুপ থাকা সম্ভব না। আয়ান রাকিবকে বাধা দিতে চাইলেও পারল না। রাকিব এক এক করে সব কিছু খুলে বলে। তুলি চোখের পানি মুছতে মুছতে বলল, আপু অনেক কষ্ট পেয়েছে, তোমার সাথে অন্যায় করেছে, আমি মানলাম। আয়ান, আপু তোমার মাঝে নতুন করে ভালোবাসা খুঁজে পেয়েছে, আমি তোমাকে মন থেকে বলছি, তুমি আমার আপুকে কষ্ট দিও না। প্রিয় মানুষ হারানোর কষ্ট কতটা সেটা আমি বুঝি। ইনশাল্লাহ আমিও অতীত ভুলে নতুন কাউকে আপন করে নেওয়ার চেষ্টা করব। তুলি কথাগুলো বলে চলে গেল। আয়ান রাকিব সবাই নিচে চলে গেল। কলেজ ছুটি হইলে আয়ান বাইক নিয়ে বের হইতে দেখে নদী দাঁড়িয়ে আছে। নদীর কাছে গেলে আয়ান বলে, তুমি এখানে কি করছো? এমনি এসেছি। তুলি পড়াশোনা করে নাকি অন্য কিছু করে সেটা দেখতে আসলাম। আচ্ছা। আয়ান কিছু বলার আগেই নদী উঠে বসলো।
তুলিকে দেখে উঠতে বলল। তিনজন উঠে চলে গেল। 2 বছর পর আয়ান টেনশনে হাঁটাহাঁটি করছিল হসপিটালে। হঠাৎ বাচ্চার কান্নার শব্দ কানে আসলে সবাই খুশিতে, ডাক্তার বের হওয়ার সাথে সাথে সবাই দৌড়ে ভিতরে চলে গেল। আয়ানের হাত পা যেন কাঁপছে। আয়ান আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। ভিতরে প্রবেশ করতে তুলি বলে উঠল, অভিনন্দন জিজু, আপনার একটা রাজকন্যা হয়েছে। আয়ান মেয়েটাকে কোলে নিয়ে সারা মুখে চুমুতে ভরিয়ে দিল। খুশিতে চোখের পানি ফেলে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমাকে একটা কন্যা সন্তান উপহার দিয়েছেন। আমার ভাতিজিকে কোলে দে। তুই একা কোলে নিবি নাকি? আয়ানের কোল থেকে আতিয়ে কোলে নিয়ে আদর করতে লাগলো। সবাই এক এক করে বাচ্চা মেয়েটাকে কোলে নিতে লাগলো। আয়ান নদীর কাছে গেল। নদীর পাশে বসতে নদী মুখ ঘুরিয়ে নিল। আয়ান কান ধরে বলল, দুঃখিত, ভুল হয়ে গেছে। আরে ছোট বাবু তো তাই কোলে নিয়েছিলাম, আর তোমাকে তো হাসি খুশি দেখে কাছে আনি নাই। নদী কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ানের আব্বু ডাক দিলে আয়ান পিছনে ঘুরে তাকাতে আয়ানের হাত পা কাঁপতে লাগলো। আয়ান দেখতে পেল রাহেলা চৌধুরী আর তার হাজবেন্ড আয়ানের মেয়েকে আদর করছে। আয়ানের কাছে এসে আয়ানের আব্বু হাত বাড়িয়ে দিলে আয়ান বাচ্চাদের মতো দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়ানের আব্বু বলতে লাগে, আমাকে ক্ষমা করে দাও, আর কখনোই তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি তোমার আম্মু, আমাদের জব ছেড়ে দিয়েছি, এখন থেকে তোমাদের সাথে থাকবো, প্রমিস। আয়ান খুশি হয়ে রাহেলা চৌধুরীর দিকে তাকাতেই রাহেলা চৌধুরী এসে আয়ানকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, হ্যাঁ, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। তোমাদের আমরা নিয়ে যেতে এসেছি। আই লাভ ইউ আম্মু। আই লাভ ইউ টু সোনা। বৌমা, তুমি কেমন আছো? রাহেলা চৌধুরী নদীর কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কথা বলতে লাগলো। আয়ান বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, আমার কন্যা সন্তানের সাথে আজ আমি সব ফিরে পেলাম। সমাপ্ত।